Okay, so thank you everyone. Welcome to my class on Culture and Anarchy by Matthew Arnold, a DSE 4 text on literary criticism in your syllabus. Quite a famous Victorian text. We will try to read the important points of this huge text. It's a huge text. It's a text of almost 265 pages. Text which is very, I would say, difficult and sometimes obscure, but we will try to read it in a very simple tone. And it's actually a book divided on basically 6 chapters. First it was 5 chapters and then it was divided into 6 chapters. It's a philosophical text by Matthew Arnold on culture and anarchy. আগে আমাকে উত্তর দাও, হোয়াট ইজ কালচার অ্যান্ড হোয়াট ইজ অ্যানার্কি? কালচার বা সংস্কৃতি বলতে তোমরা কি বোঝো? হোয়াট ইজ কালচার? স্যার অ্যানার্কি হচ্ছে মাৎসন্যায়, যেটা নৈরাজ্য। রাইট, অ্যানার্কি হচ্ছে নৈরাজ্য বা মাৎসন্যায়। বেশ, কালচার কি? স্যার পার্টিকুলার সোসাইটির কিছু নির্দিষ্ট কিছু রুলস রেগুলেশন বা কিছু বিশ্বাস অবিশ্বাস, সেগুলোকে কালচার বলছে। রাইট, সোসাইটি বা ঐতিহ্য। রাইট, ঐতিহ্য বলতে পারবো। একটা সোসাইটির কিছু বেসিক ট্র্যাডিশন, রুলস, কাস্টম, প্রোটোকল, এই কনভেনশন, এই সব কিছুর সংমিশ্রণ তোমরা কালচার বলতে পারো। So this is basically a text about culture studies, about critical theory, about literature. Literature and culture দুটোকে একসঙ্গে মিলিয়ে এই টেক্সটে ডিল করা হচ্ছে। This is a sole text that is not fully literary, which is recommended in your syllabus. কেবলমাত্র সাহিত্য ভিত্তিক টেক্সট এটা নয়। So what is culture? আমাদের আগে আমরা জেনারেল ডেফিনিশন অফ দ্য কালচার পড়ে নেব, তারপর আমরা আর্নল্ডের ডেফিনিশন অফ দ্য কালচার দেখব এবং সেখানে আমরা বুঝতে পারবো যে ডিফারেন্সিয়েশনটা কোনখানে হচ্ছে। আর্নল্ড কেন কনজারভেটিভ থিঙ্কার একজন, কেন ভিক্টোরিয়ান মরালিটিতে বিশ্বাসী একজন থিঙ্কার, সেটা আমরা দেখব এবং ম্যাথু আর্নল্ডের সম্পর্কেও আমরা পরিচয় করব এরপরে। So basically culture is an umbrella term. It's a huge term with its own encompassment, which encompasses the social behavior and norms found in the human societies. It included knowledge, beliefs, arts, laws, custom, capabilities, habits. এই সব কিছু কালচারের মধ্যে পড়ে। আইনও পড়ে, আর্টও পড়ে, লিটারেচারও পড়ে, ড্রামাও পড়ে, আর্কিটেকচার পড়ে, হ্যাবিটও পড়ে। মানে কালচারাল স্টাডিজ অফ দ্য বেঙ্গলি 19th century বেঙ্গলি কালচার যদি আমি বলি, তার মধ্যে সতীদাহ প্রথা যেরকম পড়বে, একই রকম ভাবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সোশ্যাল রিফরমেশন যেরকম পড়বে, সেরকম মাইকেল মধুসূদন দত্তের বুড়ো শালিকের ঘাড়েরও পড়বে। মানে একদিকে যেমন সতীদাহ প্রথা পড়বে, অন্যদিকে বিধবা বিবাহ প্রবর্তনটাও পড়বে। বিধবা প্রবর্তনটাও পড়বে। ফলে কালচার ইটস অ্যান অল এনকম্পাসিং টার্ম। সেই সংস্কৃতির মধ্যে বিভিন্ন ধরনের প্রভাব, মানে এরকম কুসংস্কারও থাকবে, সংস্কারও থাকবে, সেরকম সমাজ সংস্কার রিফরমেশন সেটাও থাকবে। ফলে কালচারাল রিফরমেশন, চেঞ্জ, ট্রান্সফরমেশন, হ্যাবিটস, লজ, আইনও থাকবে। এই সব কিছু হচ্ছে বেসিক্যালি কালচার। And humans acquire culture through the learning processes of the inculturation and socialization. Very important word. Inculturation is the process by which people learn the dynamics of their surrounding culture and acquire values and norms appropriate or necessary to that culture and its worldviews. For example, আমাদের বাঙালি মেয়েরা একটা নির্দিষ্ট সময়ের পরে শাড়ি পরতে শেখে, ধরে নেয় যে বিশেষ ধরনের অনুষ্ঠানে এই শাড়িটাই পরতে হবে। দ্যাট ইজ দেয়ার প্রসেস অফ ইনকালচারেশন। ইটস দ্য প্রসেস ইন হুইচ পিপল লার্ন দ্য ডাইনামিক্স অফ দ্য সারাউন্ডিং। চারপাশের পৃথিবী দেখে যখন একটা মানুষ ডিসাইড করে তার সে সেই কাস্টমে কিরকম ভাবে সারেন্ডার করবে, ইনকালচারেশন। At the same time, it also suggests the socialization, মানুষকে মিশে যায়, the process of internalizing the norms and ideologies of the society, সামাজিকতা যেটাকে আমরা বলি,
দশমীর দিন, দশমীর পরে বড়দেরকে প্রণাম করতে যাওয়া এবং সেখানে গিয়ে মিষ্টি খাওয়া আমাদের একটা সোশিয়ালাইজেশনের পার্ট, এটাও কিন্তু আমাদের কালচারাল প্রসেসের মধ্যে পড়ে। ফলে and a cultural norm actually codifies acceptable conduct in the society, the ideal moral code of the conduct, a guideline of the behavior, dress, language, demeanor in a situation. কি পোশাক পরবে, কি বলবে যখন সমাজ তোমার উপরে চাপিয়ে দেয়, সেটা একেবারেই সংস্কৃতিবান কাজ না হলেও সেটাকে আমরা সংস্কৃতি বলতে পারি, কারণ মানে সেটাই সংস্কৃতির ডেফিনেশন বলে আমরা ধরে নিই। These are actually Bengali culture. Bengali culture মানে শাড়ি, বেঙ্গলি কালচার মানে রসগোল্লা, বেঙ্গলি কালচার মানে মোহনবাগান ইস্ট বেঙ্গল। সো এই যে পুরো প্রসেসটা, এটাকে আমাদের ইন জেনারেল ডেফিনিশন অফ কালচার বলতে পারি আমরা। আরেকটা বেঙ্গলি কালচার মানে মাছে ভাতে বাঙালি, মাছে ভাতে বাঙালি, এগুলো প্রত্যেকটাই বেঙ্গলি কালচারের পার্ট। আরেকটা হবে মানে অ্যাকসেপ্টেন্স, যে কোনো একটা ইয়েকে অ্যাকসেপ্ট করা। অ্যাকচুয়ালি অ্যাকসেপ্টেন্সের বিষয়টা যেরকম বেঙ্গলি কালচারের মধ্যে পড়ে, সেরকম ভারতবর্ষের কালচারের মধ্যেও পড়ে। আবার বেঙ্গলি কালচারের মধ্যে ছৌ নাচও পড়বে, ইটস এ হিউজ কালচার, রাইট? ইটস এ হিউজ কালচার। ফলে আমি যদি বেঙ্গলি কালচার বলে সার্চ দিই, তাহলে আমাদের বিভিন্ন ধরনের কিউজিন থেকে CUISINE রান্না থেকে দুর্গাপুজো আমাদের কালচারের বিরাট বড় পার্ট, এই সবই পড়বে। আবার একই রকম ভাবে যদি আমরা ব্রিটিশ কালচার বলে সার্চ দিই, তাহলে যেরকম ভাবে সকালবেলায় ক্রিম বিস্কিট অ্যান্ড টি, তার সঙ্গে সঙ্গে ব্রিটিশ মনার্কি, ইংল্যান্ডের রাজার various norms and customs and very important their food habit full of proteins, সকালবেলা শুরুই হচ্ছে পোচ অ্যান্ড সসেজ দিয়ে and bread and butter দিয়ে, ফলে সেটা আবার ব্রিটিশ কালচারের পার্ট। ফুটবল একটা খুব ইম্পর্টেন্ট ব্রিটিশ কালচারের পার্ট। ফলে প্রত্যেকটা দেশের একটা নিজস্ব যে সাংস্কৃতিক ভাবধারা, তাকে আমরা সেই দেশের কালচার বলতে পারি। কালচারের মধ্যে মিউজিক, ডান্স ফর্ম, রিচুয়াল, রিলিজিয়ন, ইনফ্যাক্ট টেকনোলজিস লাইক টুল ইউজেজ, কুকিং। একটা আফ্রিকান মানুষদের যে মিউজিক, আমাদের মিউজিক আলাদা হবে, তাদের যে ওয়ে অফ কুকিং, আমাদের কুকিং আলাদা হবে। শেল্টার, ক্লোদিং, একটা এস্কিমো ইগলুতে থাকবে, আমরা কিন্তু ইগলুতে থাকবো না। ক্লোদিং, food, religion, dance, music, these are all part and parcel of the culture. Religion and expressive art are very important aspects of the Indian culture. দাক্ষিণাত্যের একটা মন্দিরের মধ্যে আর্কিটেকচার দেখতে পাচ্ছ, ইন্ডিয়ান কালচারের ধারক বাহক। তাহলে কালচার বলতেই আমাদের মনের মধ্যে বেঙ্গলি কালচার বলতে কয়েকটা নির্দিষ্ট স্টিরিওটাইপ মাথার মধ্যে চলে আসে। একই রকম ভাবে সাউথ ইন্ডিয়ান কালচার বলতে কয়েকটা স্টিরিওটাইপ আমাদের মাথার মধ্যে আসে, আবার ব্রিটিশ কালচার বলতে কয়েকটা স্টিরিওটাইপ আমাদের মাথার মধ্যে আসে। ফলে দিস ইজ কালচার। অন্যদিকে অ্যানার্কি, যেটা আমাদের দিশা বলল, অ্যানার্কি অ্যাকচুয়ালি মিনস নৈরাজ্য। অ্যানার্কি মিনস মাৎস্য ন্যায়। অ্যানার্কিজম একটা থিওরি। অ্যানার্কি ইজ in a society being freely constituted without authorities or a governing body, যেখানে কোনো রাষ্ট্র নেই, যেখানে কোনো গভর্নিং বডি নেই। প্রথমবার এই অ্যানার্কির কনসেপ্ট পিয়েরি জোসেফ প্রুধো, অ্যানার্কির কনসেপ্ট ন্যাচারালি অনেক পরে এসছে, কারণ আগে রাষ্ট্র তৈরি হবে, তারপরে রাষ্ট্র বিরোধীরা তৈরি হবে। ফলে যেখান থেকে খানিকটা মার্কস তার থিওরি নিয়েছেন। তো পিয়েরি জোসেফ প্রুধো তার 1840 বিখ্যাত ট্রিটিজ হোয়াট ইজ প্রপার্টি, he refers to anarchism. It's a political philosophy and movement which is very much skeptical about the authority and rejects all involuntary coercive forms of the hierarchy. নৈরাজ্য কোনো ধরনের মানে রাষ্ট্রের কোনো ধরনের বডিকে, কোনো ধরনের কন্ট্রোলকে, নিয়ন্ত্রণকে মানে না। অ্যানার্কিজম অ্যাডভোকেটস স্টেটলেস সোসাইটি, যেখানে রাষ্ট্র নেই এরকম। যদি এই গোটা পৃথিবীতে কোনো রাষ্ট্র না থাকতো, কোনো বর্ডার না থাকতো, হয়তো ভালো হতো, কিন্তু যে ভয়ঙ্কর জিনিসটা ঘটতো সেটা হচ্ছে চারিদিকে একটা কমপ্লিট কেওস তৈরি হতে পারতো, সমস্ত সিস্টেম কমপ্লিটলি ব্রেক করে যেতে পারতো। সেই জন্যই একটা ডিসিপ্লিন এবং স্টেট মেশিনারির প্রয়োজন হয়।
অ্যানার্কিস্টরা ইন্টারডিপেন্ডেন্স, ইকোনমিক সেলফ রিলায়েন্স, কমিউনিটি অ্যান্ড ইকোনমিক সেলফ রিলায়েন্স সবাই একে অপরের উপরে দাঁড়িয়ে বাঁচবে এবং সোসাইটাল কোল্যাপসে বিশ্বাস করে, কমপ্লিট কিওসে, যে সোসাইটিতে কোনো রুল বা রেগুলেশন থাকবে না, এই ধরনের থিওরিতে অ্যানার্কি বিশ্বাস করে। তাহলে অ্যাপারেন্টলি কালচার অ্যান্ড অ্যানার্কি আর অলমোস্ট সিমস টু বি টু অপোজিট ওয়ার্ডস। একদিকে কালচার বলতে যদি ওটা হওয়া উচিত নয়, কিন্তু জেনারেলি একটা অপোজিট ওয়ার্ড বলে আমাদের ভোকাবুলারিতে এবং অফকোর্স আর্নল্ডের ভোকাবুলারিতে তার মাইন্ডস্কেপের মধ্যে এই দুটো অপোজিট ওয়ার্ড হিসেবে আসছে। একটা জিনিস বলতে আমরা সেই দেশের মানে কালচার যতই আমরা বলি না কেন সমস্ত ধরনের সংস্কৃতিকে বোঝায়, কিন্তু অপসংস্কৃতিকে আমরা কালচার বলি না। আমাদের যে কালচারাল যে মানে সুপারস্টিশন বা ব্যাক সাইড গুলো, সেগুলো জেনারেলি আমরা আমাদের কালচারের মধ্যে ধরতে রাজি হই না, যদিও টেকনিক্যালি সেগুলো ডেফিনেটলি আমাদের কালচারের পার্ট। অন্যদিকে অ্যানার্কি মানে আ কমপ্লিট কিওস। ফলে এই কালচার অ্যান্ড অ্যানার্কি এদের একে অপরের ইন্টারডিপেন্ডেন্স বা একটা থাকলে আর একটা কি আদৌ থাকবে, সেই বিষয় নিয়ে ম্যাথু আর্নল্ডের এই বিরাট বড় 265 পাতার এসে কালচার অ্যান্ড অ্যানার্কি। আমরা কালচার অ্যান্ড অ্যানার্কি বিষয়ে আগে কয়েকটা বেসিক ইনফরমেশন নিয়ে নেব, তারপরে আমরা আর্নল্ডের ম্যাথু আর্নল্ড সম্পর্কে কয়েকটা কথা জানার চেষ্টা করব। Culture and Anarchy, the name of the essay is an essay in political and social criticism. So it's actually not a text about literary criticism only. It is basically about political and social criticism, রাজনৈতিক এবং সামাজিক সমালোচনা। Is a series of the periodical essays, 5টা periodical essay, 6টা periodical essay, basically 6টা আর্নল্ড লিখেছিলেন, যেটা কর্নহিল ম্যাগাজিনে পাবলিশড হয়েছিল 1867 থেকে 68 and later it was collected as a book in 1869 and published in 1869. Arnold's famous piece of writing on culture established his high Victorian cultural agenda, which remained dominant in debate from the 1960s, 50s. Arnold বিশ্বাস করতেন culture is a study of the perfection. আমরা দেখবো harmonious human perfection এর কথা তিনি বলবেন। তিনি বিশ্বাস করেন কালচার মানে পারফেকশন, যার কোনো ধরনের ভুল নেই, absolutely perfect. And he also further wrote that culture seeks to do away with the classes. Culture কোনো ক্লাসকে মানবে না, to make the best that has been taught and known in the world current everywhere, to make all men live in an atmosphere of sweetness and light. কালচার সমস্ত মানুষকে অ্যাকসেপ্ট করবে, সমস্ত পৃথিবীর মানুষকে একটা অ্যাটমসফিয়ার অফ দ্য সুইটনেস অ্যান্ড লাইট, যেখানে আলোক প্রাপ্তি থাকবে, যেখানে একে অপরের সঙ্গে একটা সুন্দর মিষ্টি সম্পর্ক থাকবে, সেই পৃথিবীতে আর্নল্ড বাঁচতে চাইছেন। এবং যে বিখ্যাত লাইনটা আর্নল্ডকে বহু লোক কোট করে, আমরা আরেকবার পড়বো সেটা পড়তে গিয়ে, সেটা হচ্ছে the whole scope of the essay is to recommend culture as the great help out of our present difficulties. আমাদের এই বর্তমান সময়ের যে সমস্যা, আর্নল্ডের সময়কার সমস্যা মানে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার ইজ ইমিনেন্ট, ইকোনমিক ক্রাইসিস ভিক্টোরিয়ান পিরিয়ডের, এখান থেকে যদি মুক্তি পেতে চাও তাহলে কালচারের উপরে রিলায়েন্স দিতে হবে। কালচার বিং আ পারসুট অফ আওয়ার total perfection by means of getting to know on all the matters which most concern us, the best which can be taught and said in the world. But it's actually a pursuit of a total perfection. সব বিষয়ে আমরা পারফেক্ট হব, তার যে পারসুট, তার যে জার্নি, সেটা হচ্ছে কালচার, the best which has been taught and said in the world, সব থেকে শ্রেষ্ঠ যেটা আজ পর্যন্ত পৃথিবীতে বলা হয়েছে বা পড়া হয়েছে। And through this knowledge, turning a stream of fresh and free thought upon our stock notions and habits. এবং এই নলেজের উপর ভিত্তি করে আমাদের যে এক্সিস্টিং নোশন অফ দ্য নলেজ এবং হ্যাবিট, তার উপরে আমরা একটা স্ট্রিম তৈরি করব, নতুন নদী তৈরি করব, which we now follow staunchly but mechanically. আমরা যেটা ফলো করি এখন সেটা মেকানিক্যালি ফলো করি, vainly imagining that there is a virtue in following them. আমরা মাঝে মাঝে ভাবি যে এইটা ফলো করলে আসলে আমরা একটা ভার্চুয়াল পথ বা সঠিক জিনিসকে ফলো করছি, কিন্তু মেকানিক্যালি করছি। staunchly which makes up the mischief of following them mechanically. এই যে যেটা একটু আমরা আলোচনা করছিলাম
কোনো একটা খারাপ জিনিস, করা যাক কোনো একটা কুসংস্কার, এই যে আমরা করোনার সময় একদিন প্রধানমন্ত্রী বললেন যে করোনা যারা যুদ্ধ জয়ী তাদেরকে সম্মান জানাবার জন্য একবার আমরা সবাই মিলে থালা বাজাবো। উনি যে সেন্সে বলেছেন আমরা সেটাকে সম্পূর্ণ মিস ইন্টারপ্রেট করলাম এবং রাস্তায় দাঁড়িয়ে থালা বাজাতে আরম্ভ করলাম। একটা মেকানিক্যাল ফলোইং ওয়ে, একটা মিস্টিরিয়াস ওয়ে অফ ফলোইং, ভুলভাবে বদমাইশি করে ফলো করলাম। এরকম ভাবে যে কোনো কালচারই শুরু হয় কোনো হয়তো একটা ব্যবস্থাপনার মাধ্যমে। ধরা যাক আমাদের যে চতুরাশ্রম বা বর্ণাশ্রম প্রথমে শুরু হয়েছিল, যারা সেই কাজগুলো করে তাদের নির্দিষ্ট কাজের ভিত্তিতে তাদেরকে জাতির ভিত্তিতে ভাগ করা, অর্থাৎ যারা ক্ষত্রিয় তারা কেবলমাত্র যুদ্ধ করবে, এইভাবেই প্রথমে শুরু হয়েছিল। তারপরে যারা ব্রাহ্মণ তারা পুজো করবে কারণ ওই প্রফেশনটা তারা ভালো পারে, যারা শূদ্র তারা এদের সেবা করবে, এবং যারা বৈশ্য তারা ব্যবসা করবে। সেই পার্টিকুলার প্রফেশনের যারা স্কিল তাদেরকে দিয়ে সেই কাজটা করানো, এইভাবেই শুরু হয়েছিল চতুরাশ্রম প্রথা বা বর্ণাশ্রম প্রথা। পরবর্তীকালে সেটা একটা খুবই খারাপ কাস্টিস্ট মেকানিজমে পরিণত হয়। ফলে কালচার শুরু হয় অনেক ক্ষেত্রেই একটা গুড পারপাসের মধ্যে দিয়ে, কিন্তু সেটা একটা খুবই খারাপ জায়গায় ট্রান্সফর্ম করে। অরবিন্দর দ্য ফাউন্ডেশনস অফ দ্য ইন্ডিয়ান কালচার বলে যে বইটা আছে, সেখানে এই যে চতুরাশ্রম প্রথা কিভাবে শুরু হয়েছিল এবং কিভাবে এটা একটা খারাপ রূপ নেয় এবং বর্তমানে যে কাস্ট প্রথায় পরিণত হয়, একটা জাতিগত বিভেদ তৈরি করে, সেই বিষয়ে তিনি উল্লেখ করেছিলেন, দ্য ফাউন্ডেশনস অফ ইন্ডিয়ান কালচার। ফলে আমাদের অপসংস্কৃতি, আমাদের সংস্কৃতির যে কুসংস্কার, সেই জিনিসগুলো দিনের পর দিন মেকানিক্যালি ফলো করতে করতে যখন এটা আমাদের হ্যাবিটে পরিণত হয় তখন এটা খারাপ জিনিসে পরিণত হয়। ফলে তার কথাও আর্নল্ড বলেছেন, সেটাকে সম্পূর্ণরূপে অস্বীকার করে যখন নিজের পায়ে নতুন ভাবে একটা ফ্রেশ ফ্লো অফ দ্য কালচার ক্রিয়েট করতে হবে, তার কথা আর্নল্ড বলেছেন। এই টেক্সট পড়তে গিয়ে আমরা বেশ কয়েকটা শব্দ বিভিন্ন ভাবে পাবো। কালচার, সুইটনেস এন্ড লাইট, বারবেরিয়ান, মানে যারা বর্বর, বেসিক্যালি আমরা বর্বর বলি, বারবেরিয়ান ইজ এ হিউম্যান হু পারসিভ টু বি আইদার আনসিভিলাইজড অর প্রিমিটিভ। ফিলিস্টাইন এবং হেব্রাইজম। ফিলিস্টাইন কথাটা আমরা দেখবো, ফিলিস্টিনিজম একটা ডেরোগেটরি শব্দ সৌন্দর্যবিদ্যা, এস্থেটিক্স ও ফিলোসফির ক্ষেত্রে, which describes the attitudes, habits and characteristics of a person whose expressed positions undervalue or deprecate notions of art and beauty, spirituality and intellect. Spirituality, intellect, art, beauty কে যারা অস্বীকার করে তাদেরকে ফিলিস্টিয়ান বলা হয়। ম্যাথু আর্নল্ড এই ফিলিস্টাইন কথাটা প্রথম কয়েন করে। Philistine is someone who may be perceived as narrow-minded and hostile to a life of the mind, thought-provoking জীবন যাপন করতে চায় না, whose materialistic views and tastes indicate an indifference to the cultural and aesthetic values. Materialistic values মানে কেবলমাত্র বস্তুবাদে সে বিশ্বাস করে, সে ভাববাদে বিশ্বাস করে না, কোনো ধরনের সৌন্দর্যবিদ্যা, নন্দন তত্ত্ব বা কালচারাল ভ্যালু সিস্টেমে তিনি বিশ্বাস করেন না। এই ফিলিস্টাইন কথাটা ম্যাথু আর্নল্ড ইউজ করেছেন, এই টেক্সটে ইউজও করেছেন। হেব্রাইজম, হেব্রাইজম বেসিক্যালি ক্যারেক্টারিস্টিক অফ দ্য হিব্রু ল্যাঙ্গুয়েজ। হিব্রু এবং জিউইশ পিপলকে হেব্রাইজম কথাটাকে ব্যবহার করা হয়। কিভাবে এই টেক্সটে আর্নল্ড এটাকে ব্যবহার করেছেন সেটা আমরা পরে দেখবো। ফলে আমরা দেখবো এই টেক্সটের মধ্যে কালচার অ্যান্ড অ্যানার্কি নিয়ে আলোচনা। কালচারকে নিয়ে কিভাবে আলোচনা করেছেন আমি অলরেডি খানিকটা বলেছি। লাইট, বারবেরিয়ান, সুইটনেস অ্যান্ড লাইট, বারবেরিয়ান, ফিলিস্টাইন, হেব্রাইজম, এই ধরনের কনসেপ্ট নিয়ে ডিল করেছেন আর্নল্ড এই গোটা টেক্সট জুড়ে। বলো এখনো পর্যন্ত পরিষ্কার কিনা? লাস্টের এটা আরেকবার বলুন। হেব্রাইজম, হেব্রাইজম, হ্যাঁ হ্যাঁ। Hebraism means it's a term which actually means the characteristic of the Hebrew language, যেখানে যে ভাষায় প্রথমবার বাইবেল লেখা হয়েছিল। জিউ এটাকে হলোকস্ট করে বিশ্বযুদ্ধে মারা হয়েছিল, সেই বিষয়গুলোকে মানে সেই এক্স্যাক্টলি সেই বিষয়টাকে নয়, সেই জিউইশ পিপলদের ফেথ, তাদের ইডিওলজি কেমনভাবে আমাদের কালচারকে ইনফ্লুয়েন্স করছে সেই বিষয় নিয়ে আর্নল্ড কয়েকটা কথা বলবেন, সেটা আমরা পড়ব। বলো এখনো পর্যন্ত পরিষ্কার কিনা? হ্যাঁ স্যার পরিষ্কার। হ্যাঁ বেশ, স্যার।
এবার যে ভদ্রলোককে নিয়ে আমাদের টেক্সট, সেই ম্যাথু আর্নল্ডকে ইন্ট্রোডিউস করে দিই। দেখতেই পাচ্ছ বিরাট বড় হুইস্কার নিয়ে, দাড়ি নিয়ে, অত্যন্ত জ্ঞানী একজন মানুষ, বিরাট পণ্ডিত মানুষ ছিলেন ম্যাথু আর্নল্ড। ইংলিশ পোয়েট অ্যান্ড কালচারাল ক্রিটিক, 1822 to 1888. He worked as an inspector of the schools, the son of the Thomas Arnold, the celebrated headmaster of the rugby school. তার বাবা ছিল রাগবি স্কুল, বিখ্যাত স্কুল, ইংল্যান্ডের অত্যন্ত একটা ফেমাস ইন্ডিপেন্ডেন্ট বোর্ডিং স্কুল, ওয়ারউইকশায়ারে লোকেটেড, এবং and brother to both Tom Arnold, বিখ্যাত লিটারেচারের প্রফেসর, এবং উইলিয়াম ডিফিল্ড আর্নল্ড, ব্রিটিশ অথর এবং কলোনিয়াল অ্যাডমিনিস্ট্রেটর। বুঝতেই পারছো একটা অত্যন্ত বড় ফ্যামিলির তে বিলং করে আর্নল্ড। এবং আর্নল্ডের মধ্যে কিন্তু আমরা দেখতে পাই এমন একজন মানুষকে যে এই ভিক্টোরিয়ান মরালিটি কালচারকে সামনে আনতে হবে, ভিক্টোরিয়ান কালচারকে ইম্পোজ করতে হবে। কালচার একটা অত্যন্ত ইম্পর্টেন্ট ফ্যাক্টর মানুষের লাইফে, এই থিওরিতে বিশ্বাস করতেন। এবং আর্নল্ড কিন্তু বিশ্বাস করতেন পোয়েট্রি, কবিতা, কবিতার মধ্যে দিয়েই মানুষের মধ্যে পোয়েট্রি অ্যাজ আ মিডিয়াম অফ ইনস্ট্রাকশন, অ্যাজ আ মিডিয়াম অফ পেডাগজি অ্যান্ড অ্যাজ আ মিডিয়াম অফ লার্নিং। পোয়েট্রির মধ্যে দিয়ে মানুষেরকে মানে জ্ঞানী করতে হবে। ফলে আর্নল্ড, আনলাইক এলিয়ট অ্যান্ড আদার্স, তিনি কিন্তু বিশ্বাস করতেন না দ্যাট পোয়েট্রি ইজ অ্যামোরাল। তিনি বিশ্বাস করতেন পোয়েট্রির একটা মরাল পারপাস রয়েছে, একটু ক্লাসিক্যাল। আর্নল্ড হ্যাজ বিন ক্যারেক্টারাইজড অ্যাজ আ সেজ রাইটার, প্রায় ঋষিতুল্য একজন রাইটার, a type of writer who chastises and instructs the reader on the contemporary social issues. যিনি মানুষজনকে সমসাময়িক সামাজিক এবং রাজনৈতিক বিভিন্ন বিষয় নিয়ে জ্ঞানের পাঠ করান। He was also an inspector of the schools for 35 years and supported the concept of the self-state regulated secondary education. রাষ্ট্র দ্বারা পরিচালিত সেকেন্ডারি এডুকেশনে বিশ্বাস করতেন। আর্নল্ড প্রচুর সারা জীবন লেখালেখি করেছেন। আর্নল্ডের বিখ্যাত কবিতার মধ্যে রয়েছে ডোভার বিচ। আর্নল্ডের বিখ্যাত কবিতার মধ্যে আছে স্টানজাস অফ দ্য গ্র্যান্ড চ্যাট্রিউস, যদি কেউ পড়ে থাকো। ওয়ান্ডারিং বিটুইন দ্য টু ওয়ার্ল্ডস, ওয়ান ডেড অ্যান্ড দ্য আদার পাওয়ারলেস টু বি বর্ন, আই স্ট্যান্ড ফরলর্ন। ওয়ান্ডারিং বিটুইন দ্য টু ওয়ার্ল্ডস, দুটো পৃথিবীর মাঝখানে, একটা যেটা মৃত আর একটা যে জন্মই হয়নি। অর্থাৎ এই মডার্নিজমের প্রভাব ভিক্টোরিয়ান কালচারে আস্তে আস্তে আসছে। আর্নল্ড এই মডার্নিজম এবং ভিক্টোরিয়ান কালচারের মাঝখানে দাঁড়ানো একটা মানুষ। বুঝতেই পারছো 1888 যখন আর্নল্ডের মৃত্যু ঘটছে, অলরেডি তখন আস্তে আস্তে মডার্ন কালচার আসতে আরম্ভ করেছে গোটা ইংল্যান্ড জুড়ে। ফলে আর্নল্ডের লেখার মধ্যে কিন্তু এই মডার্নিজমের রিফ্লেকশন আমরা বিভিন্নভাবে পাচ্ছি। মাত্র 65 বছর বয়সে লিভারপুল ইংল্যান্ডে মারা যান আর্নল্ড। প্রচুর রেখে যান একগাদা সাহিত্য কীর্তি, তার মধ্যে প্রচুর সোশ্যাল ক্রিটিসিজম আছে, পোয়েট্রি রয়েছে, প্রোজ আছে। আর্নল্ডের কয়েকটা বিখ্যাত পোয়েট্রির মধ্যে রয়েছে দ্য স্কলার জিপসি, বিখ্যাত পোয়েম 1853 তে লেখা, স্কলার কাম জিপসি। সোহরাব এন্ড রুস্তাম, তার বিখ্যাত এপিক পোয়েম 1853। এমপেডক্লেস অন দ্য এটনা, এটনাতে, এটনা একটা আগ্নেয়গিরি, সেখানে এমপেডক্লেস আত্মহত্যা করেন, দ্য প্রিসক্রেটিক ফিলোসফার। তাকে নিয়ে আর্নল্ডের লেখা স্টানজাস ইন মেমোরি অফ দ্য অথর অফ দ্য ওভারম্যান। থাইসিস, রাগবি চ্যাপেল, প্রচুর লেখা লিখেছেন। প্রোজের মধ্যে খুবই যে দুটো বিখ্যাত, একটা হচ্ছে এসেজ ইন ক্রিটিসিজম 1865 আর কালচার অ্যান্ড অ্যানার্কি 1869। লিটারেচার অ্যান্ড ডগমা 1873। এই সমস্ত বিষয় নিয়ে লিখেছেন এই ভদ্রলোক ম্যাথু আর্নল্ড। আর্নল্ডের সম্পর্কে তোমাদেরকে পরিচয় করাবার পরে আমি চলে আসছি সরাসরি আমাদের টেক্সটের মধ্যে। আমি অলরেডি বলেছি, ইটস আ নটোরিয়াস ফিলোসফিক্যাল ওয়ার্ক রিটেন বাই দ্য সেলিব্রেটেড ভিক্টোরিয়ান পোয়েট এন্ড ক্রিটিক আর্নল্ড। কর্নহিল ম্যাগাজিনে পাবলিশ হয়েছিল। পুরো লেখাটার নাম হচ্ছে কালচার অ্যান্ড অ্যানার্কি, অ্যান এসে ইন পলিটিক্যাল অ্যান্ড সোশ্যাল ক্রিটিসিজম। 4টে চ্যাপ্টার এই টেক্সটের সব থেকে ইম্পর্টেন্ট। Chapter 1, Sweetness and Light. Chapter 2, Doing as One Like. Chapter 3, about the barbarians, Philistines and the populace. So প্রথম চ্যাপ্টার সুইটনেস অ্যান্ড লাইট, অনেকটা কালচারের উপরে। ডুইং অ্যাজ ওয়ান লাইক, তুমি যেভাবে পছন্দ করো। চ্যাপ্টার 3, বারবেরিয়ান, ফিলিস্টাইন এবং পপুলেস নিয়ে। এবং চ্যাপ্টার 4, হেব্রাইজম এবং
হেলেনিজম নিয়ে। তাহলে আমি তোমাদের এই যে একটা নোট দিয়েছি, এটাকে 8 পাতার নোট, কিন্তু এটা বেসিক্যালি 5-4 পাতার নোট, বড় বড় করে লেখা, হাফ পাতায় লেখা। এইটা মোটামুটি ফলো করলেই যথেষ্ট। সো বেসিক্যালি কালচার অ্যান্ড অ্যানার্কিতে কি বিষয়? 4টি ইম্পর্টেন্ট: কালচার, অ্যানার্কি, and then classes, 3 classes of the society: Hebraism and Hellenism. প্রথমেই আমরা দেখে নেব কাকে কালচার বলে আর্নল্ডের মতে। A culture is a way of life of a group of people. Culture refers to the cumulative deposit of the knowledge, experience, beliefs, values, attitudes, meanings, hierarchies, religion, notion of time, roles, spatial relationships, concepts of the universe, material objects and possessions acquired by a group of people in the course of generations through individual and group striving. This is the general definition of the culture. Culture মানে কি? Cumulative deposit of knowledge. Cumulative মানে জেনারেশনের পর জেনারেশন যে জ্ঞান, দাদু, দাদু থেকে বাবা, বাবা থেকে ছেলে, সন্তান থেকে তারপরের সন্তানে, তার এক্সপিরিয়েন্স, তার বিলিফ। হায়ারার্কিজ মানে সোসাইটি তে যে স্ট্রাকচার হায়ারার্কি, কার পরে কে, প্রেসিডেন্ট, প্রেসিডেন্টের পরে প্রাইম মিনিস্টার, প্রাইম মিনিস্টারের পরে গ্রুপ অফ মিনিস্টার, তারপরে মুখ্যমন্ত্রী। এই যে পরপর হায়ারার্কি, যেটা আমাদের সমাজ মেনে নেয়, তোমাদের যেটা শেখায় যে শিক্ষকদের সম্মান করবে, যদি না করতো তাহলে পুরো সিস্টেমটাই কোল্যাপস করতো, অ্যানার্কি হতো, তাই তো? নোশনস অফ টাইম, যদি তুমি বলতে যে রাত্রির 8টার সময় আমি ঘুম থেকে উঠবো আর ঘুমোতে যাব সকাল 4টের সময়, তো কালচারের তো মানে কোনো এক্সিস্টেন্স সেখানে থাকতো, সেটা হতে হয়, সেটা একটা অন্য ডিফারেন্ট কালচার। ফলে যেখানে সবকিছু এই সময়ের নোশন থেকে পৃথিবীর কনসেপ্ট পর্যন্ত সবই যেখানে একটা গ্রুপ অফ পিপল নির্ধারণ করে অ্যান্ড একটা জেনারেশন থেকে আর একটা জেনারেশনে যায়। এবার আর্নল্ডের ভিউ অফ কালচার বলছে, এটা জেনারেল ডেফিনেশন অফ দ্য কালচার। আর্নল্ড সিজ কালচার অ্যাজ আ স্টাডি অফ পারফেকশন। আর্নল্ডের মতে কিন্তু এখানে কালচারের মধ্যে কিন্তু একটা অ্যামোরাল জিনিস রয়েছে। অ্যামোরাল মানে কি? অ্যামোরাল মানে কি? ইমোরাল মানে হচ্ছে that which is not moral. moral and immoral, ঠিক বা ভুল, ব্ল্যাক এন্ড হোয়াইট আমরা বলতে পারি, কিন্তু অ্যামোরাল মানে হচ্ছে যেটা মরাল ইমোরাল কোনো কিছুই নয়, দ্যাট ইজ অ্যামোরাল। সংস্কৃতি খারাপ ভালো সবই হতে পারে, কিন্তু কোনো সংস্কৃতিকে ভালো আর কোনো সংস্কৃতিকে সম্পূর্ণ খারাপ এরকম বলা যায় না। আমরা বলতে পারি না যে আমেরিকান কালচার পুরোপুরি খারাপ বা ইন্ডিয়ান কালচার পুরোপুরি ভালো, এটা এরকম বলা যায় না। Absolutely, it is your choice, এবং কোন একটা ভ্যালু ল্যাডেন টার্মস দিয়ে কালচারকে ডেসক্রাইব করা যায় না। যারা বিদেশে আছে, মানে হয়তো কোনো মানে ফ্যাশন ডিজাইনের ক্ষেত্রে যেটা দেখা যায়, কোনো বিদেশে মানে কোনো মানুষের হয়তো বেঙ্গলি কালচারটাকে ভালো লাগে, তার হয়তো শাড়ি পরতে ভালো লাগে, আমি কথার মানে বলছি, হয়তো শাড়ি পরতে ভালো লাগে, সে সেটা চুজ করলো, সেটা তার চয়েস। আবার বেঙ্গলির মধ্যে এখন যেমন ওয়েস্টার্নের অনেক ব্যাপার চলে এসেছে, তো সেটাকেও সে চুজ করতে পারে, সেটা তার চয়েস, সেটা ভালো খারাপের কিছু নেই। And that means culture is a dynamic thing. কালচার তো কনস্ট্যান্টলি পাল্টাচ্ছে। আজ থেকে 30 বছর আগে বেঙ্গলিদের কনসেপ্ট অফ ড্রেসটা ছিল, আজ থেকে 30 বছর বাদে কি তা রয়েছে? নেই। আমাদের দাদুরা ধুতি পাঞ্জাবি পরতো ডেইলি লাইফেও, আমরা তো পড়ি না, পড়তে পারি না। সেরকম ভাবে তোমাদেরও মারা বা দিদিমারা ঠাকুমারা যে পোশাক পরতো সেটা এখন পরা সম্ভব নয়। ফলে কালচার ইজ এসেনশিয়ালি ডাইনামিক ইন নেচার, কনস্ট্যান্টলি চেঞ্জিং। আর্নল্ড কিন্তু এখানে দাঁড়িয়ে একটা মরালিস্টিক স্ট্যান্ড পয়েন্ট নিয়ে বলছে কালচার চেঞ্জিং হতে পারে, কিন্তু কালচার ইজ দ্য স্টাডি অফ দ্য পারফেকশন, আরো ভালো হতে হবে। ফলে আর্নল্ড কিন্তু একটা ভ্যালু ল্যাডেন ইডিওলজিক্যাল স্ট্যান্ড পয়েন্ট থেকে কালচারকে দেখছেন। এইখানেই আর্নল্ড একজন ভিক্টোরিয়ান রাইটার, নট আ মডার্ন রাইটার, কারণ আর্নল্ডের মধ্যে ফ্লেক্সিবিলিটি কম, অনেকটা ভিক্টোরিয়ান মরালিস্টিক স্ট্যান্ড পয়েন্ট থেকে পুরোটা লিখছেন। উনি কি বলছেন? হি সেজ, একদম কোট করছি, এরকম করে কোট করে করে পরীক্ষায় দিলে নাম্বার বেশি পাবে, কারণ তুমি যে কোটেশন করছো দ্যাট মিন্স তুমি টেক্সটটা ভালো করে পড়েছো। টু কনসিভ অফ ট্রু হিউম্যান পারফেকশন অ্যাজ আ হারমোনিয়াস পারফেকশন developing all sides of our humanity. So what is human culture? Human culture means to conceive of true human perfection.
সত্যিকারের একটা সম্পূর্ণ হিউম্যান বিইং যখন একটা সম্পূর্ণতা পায়, একটা হারমোনিয়াস পারফেকশন, সব হারমোনি মানে মিউজিকে হারমোনি থাকে, একটা প্রপার ব্যালেন্স, ডেভেলপিং অল সাইডস অফ আওয়ার হিউম্যানিটি, আমাদের মানবতার, আমাদের মনুষ্যত্বের সব দিকের যেখানে উন্নয়ন বা উন্নতি হয়েছে, অ্যান্ড অ্যাজ আ জেনারেল পারফেকশন ডেভেলপিং অল পার্টস অফ আওয়ার সোসাইটি, আমাদের সমাজের সবকিছুর উন্নতি হয়েছে। ফর ইফ ওয়ান মেম্বার সাফার্স দ্য আদার মেম্বার্স মাস্ট সাফার উইথ ইট। তাহলে একজন মেম্বার যদি সাফার করে, যন্ত্রণা পায়, সবাইকে যন্ত্রণা পেতে হবে আর্নল্ডের মতে। অ্যান্ড দ্য ফিউয়ার দেয়ার ইজ দ্যাট ফলো দ্য ট্রু ওয়ে অফ সালভেশন, এবং এই পৃথিবীতে খুব কম লোক আছে যারা সালভেশন বা মুক্তির উপায় পুরোপুরি সবসময় ফলো করে না। হার্ডার দ্যাট ওয়েজ টু ফাইন্ড, এই পথটাকে পাওয়াও খুব মুশকিল। মানে কালচার সেই পথে নিয়ে যাওয়ার দিকে আমাদেরকে নিয়ে যাবে, তবেই সেটা কালচার হবে। According to Arnold, culture is harmonious perfection, developing all sides of humanity as a general perfection. মানুষজন পারফেক্ট হবে, গুড সেন্স ডেভেলপ করবে, মানুষের মধ্যে টেন্ডারনেস এবং ফার্ভেন্ট চ্যারিটি, দান করার কোয়ালিটি বেরোবে, মানে দান করার কোয়ালিটি ডেভেলপ করবে। অর্থাৎ একটা সমাজ তৈরির সমস্ত পথ যাতে সঠিকভাবে হয়, আর্নল্ড সেই আইডিয়াল কথাগুলোকে বলছেন। এর ফলে আর্নল্ড ন্যাচারালি যে জিনিসটাকে খুবই হেট করবেন, বুঝতেই পারছো, যেটা খানিকটা হেট করেছেন বিভিন্ন মার্কসিস্টরা, অ্যাডোর্নো থেকে শুরু করে আরো অনেকে, যার কথা আমি তোমাদেরকে অলরেডি পড়িয়েছি, দ্যাট ইজ পপুলার কালচার। পপুলার কালচার মানে কি? পপুলার কালচার মানে কি বলা উচিত? একটা পেপার পড়ে ফেলেছো পপুলার কালচারের উপরে সেমেস্টার 3-তে। পপুলার কালচার মানে হচ্ছে মাস কালচার বা পপ কালচার বলে, যেখানে সমাজের একটা বড় অংশের মানুষ সেটাকে ফলো করে। ফর এক্সাম্পল, যাত্রাপালা ইজ এ পপ কালচার। মাস সিনেমা বেদের মে জোসনা পপ কালচারের এক্সাম্পল। পপ মিউজিক ম্যাডোনা, মাইকেল জ্যাকসন পপ মিউজিকের এক্সাম্পল। গ্রাফিক নভেল ব্যাটম্যান, স্পাইডারম্যান, সুপারম্যান, এগুলো প্রত্যেকটাই পপ কালচারের এক্সাম্পল। স্পোর্টস হচ্ছে পপ কালচারের এক্সাম্পল। বলো কি বলছো? ম্যাকডোনাল্ড, বার্গার, পিৎজা, কেএফসি, এই যে ফাস্ট ফুড, এগুলো প্রত্যেকটা পপুলার কালচারের এক্সাম্পল। ফুটবল নিয়ে মাতামাতি নিয়ে এক্সাম্পল দিচ্ছি, এই যে কোটি কোটি মানুষ, মোহনবাগান, ইস্ট বেঙ্গল, বার্সিলোনা, পপ কালচারের এক্সাম্পল। বলো ক্লিয়ার? হ্যাঁ স্যার। মাস মিডিয়া মডার্ন টাইমসের দ্বারা হাইলি ইনফ্লুয়েন্সড ভাবে যে কালচার তৈরি হয় তাকে বলা হয় পপ কালচার। Popular culture also encompasses the activities and feelings produced as a result of interaction with this dominant object, যেটা আমাদের সমাজে এটা খুবই ডমিনেন্ট। বেশিরভাগ লোকজন যেটা দেখে, লোকজন সত্যজিৎ রায়, মৃণাল, ঋত্বিকের সিনেমা কম দেখে, হরনাথ চক্রবর্তী এবং স্বপন শাহর সিনেমা বেশি দেখে। আমি কোনোভাবেই কোনো ভ্যালু ল্যাডেন এখানে জাস্টিফিকেশন দিচ্ছি না। আমি বলছি না সত্যজিৎ রায়ের সিনেমা ভালো বা স্বপন শাহর সিনেমা খারাপ, আমি একবারও বলছি না। আমি বলছি পপুলার কালচার হচ্ছে যে কালচার যেটা মাসরা দেখে, বেশি লোকজন যেখানে দেখে, দ্যাট ইজ পার্ট অফ দ্য। কিন্তু একটা সময় তো সত্যজিৎ রায়ের সিনেমাটাই তো বেশি দেখতো, তাহলে তখন তো সেই সত্যজিৎ রায়ের সিনেমাটাই পপ কালচারের মধ্যে পড়বে। কোনো কালেই দেখতো না, কোনো দিনই সিনেমা বেশি লোক দেখতো না সত্যজিৎ রায়ের। প্রত্যেকটা সিনেমা ফ্লপ করতো। গোটা পথের পাঁচালী এক একটা হলে 12 জন বা 13 জন দেখেছে কিনা সন্দেহ। উত্তম সেই সময়ে যাদের সিনেমা দেখতো সেটা হচ্ছে, আমি পরিচালকদের অনেকেরই নাম বুঝে গেছি, অজয় মুখার্জির সিনেমা অনেকে দেখতো। তপন সিনহা খানিকটা পপুলার ডিরেক্টর ছিলেন, সত্যজিৎ রায়ের মতো না। সত্যজিৎ রায়ের সিনেমা তখন কেউই দেখতো না। যখন সত্যজিৎ উত্তমকে নিল আমাদের নায়ক সিনেমাতে, সেটা লোকে দেখতে গেছিল বিকজ উত্তম কুমারের জন্য। সত্যজিৎ রায়ের সিনেমা হলে বিরাট ভিড়, সত্যজিতের সিনেমা দেখে অজ্ঞান হয়ে পড়ছে লোকজন, বিরাট পপুলার। এটা কোনো দিনও হয়নি না। সত্যজিৎ পপুলার হয়েছে, এখন মৃত্যুর পরে আমরা সত্যজিৎকে সেলিব্রেট করি, সেটা অন্য কথা। কিন্তু সত্যজিতের সিনেমা কোনো দিনই সোকল্ড হিট হয়নি। একমাত্র গুপি গাইন নাগাবাইন খানিকটা ছোট একটা দেখেছিল, আর কোন সিনেমা সত্যজিতের কলকাতার 3 থেকে 4টে হল ছাড়া চলতো না। মানে আমরা বলতে পারি দেবের সব থেকে ফ্লপ খাওয়া যে সিনেমাটা, সেটা সত্যজিৎ রায়ের থেকে 10 গুণ বেশি ব্যবসা করেছে, 10 গুণ বেশি ব্যবসা করেছে। ঠিক আছে? ফলে এটা এই সমস্ত
মানে ঢপের চপের কথা অনেকে বলেছে, আমি নিজে সন্দীপ রায়কে জিজ্ঞেস করেছি ক্যালকাটা ইউনিভার্সিটি ইন্টারন্যাশনাল সেমিনারে যে সত্যি কি হিট হয়েছে, কোনোদিনও হয়নি। সত্যি কথা বলতে খুবই লজ্জার ব্যাপার, সত্যজিৎকে নিজের বাড়িতে জেনারেটর কিনতে গিয়ে পশ্চিমবঙ্গ সরকারের কাছ থেকে সাহায্য চাইতে হয়েছে, নিজেকে লিফট বসাতে গিয়ে বাড়িতে বিশপ লেফ্টফ্রয় রোডের বাড়িতে লিফট বসাতে গিয়ে পশ্চিমবঙ্গ সরকারের কাছ থেকে হেল্প চাইতে হয়েছে। ফলে সত্যজিৎ রায়ের সিনেমা কোনোদিনও বাঙালি দেখেনি, বোঝেনি, কান ফিল্ম ফেস্টিভ্যালেই একমাত্র অ্যাওয়ার্ড পেয়েছে। ফলে এরকম মাইথোলজি যদি বাঙালি তৈরি করার চেষ্টা করে যে সত্যজিতের প্রচুর সত্যজিতের সিনেমা দেখে আমি বুঝেছি, এর ফালতু কথা, থ্রো ইট ইনটু দ্য নিয়ারেস্ট ডাস্টবিন। যদি তোমাকে কেউ বলে থাকে অর্পিতা, তাহলে সে ভুল বলেছে, আমি দায়িত্ব নিয়ে বললাম, ঠিক আছে? বুঝেছো? ইয়েস স্যার বুঝেছি, কিন্তু এখন এত বেশি ওনাকে নিয়ে মাতামাতি, আমরা তো সেই টাইমটাতে তো যাইনি, আমরা তো সেটা দেখতে পারবো না। সো এখন ওনাকে নিয়ে যে হারে মাতামাতিটা করা হয়, এখন কি করা হয় না? এখন তো অ্যাবসলিউটলি মাতামাতি করা হয়, কিন্তু মানে তুমি যেটা দেখছো যে মাতামাতিটা, সেটা একটা মানে খুবই মানে বিশেষ ধরনের ক্লাসের মধ্যে সেই মাতামাতিটা, মানে সেই জিনিসটার সংখ্যাটাও খুবই খুবই কম, ঠিক আছে? খুবই কম, এটুকু তোমাকে বলতে পারি। তুমি আমি একটা ছোট তোমাকে এক্সাম্পল দিয়ে দিই, বাংলা সিনেমার অন্যতম শ্রেষ্ঠ অভিনেতা ঋত্বিক চক্রবর্তীকে তুমি দুবরাজপুরে আনো এবং দেবকে একদিন দুবরাজপুরে আনো, এবং তুমি পার্থক্যটা সেদিনকেই বুঝতে পারবে। তুমি তো বলতে পারো ঋত্বিক চক্রবর্তীকে নিয়ে কি মাতামাতি হয় না, সত্যিই তোকে বলে বিরাট বড় অভিনেতা, কোনো সন্দেহই নেই, তখনই তুমি পার্থক্যটা বুঝে যাবে। বম্বের রাস্তায় তুমি একদিন নওয়াজুদ্দিন সিদ্দিকীকে ছেড়ে দাও আর একদিন সালমান খানকে ছেড়ে দাও, সেদিনই তুমি পার্থক্যটা বুঝে যাবে। বুঝতে পারলাম আপনি কি বলতে চাইছেন, ডিফারেন্স। এক্স্যাক্টলি, পার্থক্যটা হিউজ, পার্থক্যটা ভাবাই যায় না, মানে পার্থক্যটা কতটা সেটা তুমি মানে মানে একদম ফিল্মের অঙ্কেতে, যদি তুমি কত টাকা একটা সিনেমা করলে সালমান খান বা অক্ষয় কুমার পায়, আর একটা সিনেমা করলে রাজকুমার রায় কত পায়, রাও কত পায়, বা কতটা নওয়াজুদ্দিন পায়, সেইটা করলেই তুমি পরিষ্কারভাবে বুঝতে পারবে। ইটস এ হিউজ ডিফারেন্স। একটা সিনেমা করলে অক্ষয় কুমার এখন মনে হয় 40 কোটি মতো চার্জ করে, আর রাজকুমার রাও 3 বা 4 কোটি চার্জ করে, তাহলে পার্থক্যটা বুঝতে পারছো? 40 কোটি আর 3 কোটি। স্যার একটা কথা আছে না, কোয়ালিটি আর কোয়ান্টিটি, এখন কোয়ালিটিটা কমে যাচ্ছে, কোয়ান্টিটিটা বেড়ে যাচ্ছে, এই জন্য এই প্রবলেমটা হচ্ছে। আমি মানে এই প্রসঙ্গে আসলে কোনো ধরনের ভ্যালু ল্যাডেন কথাবার্তা বলতে চাই না, কেন আমি সেটাও বলে দিচ্ছি, কারণ আমি ফিল্ম স্টাডিজ পড়াই। তো আসলে বিষয়টা হচ্ছে, আমি খুব সহজে স্বপন শাহ বা হরনাথ চক্রবর্তী বা একটা সময়ের আমাদের অঞ্জন চৌধুরী, এদেরকে ফুৎকারে উড়িয়ে দিতে পারি না। আমি বেদের মেয়ে জ্যোৎস্না বা বাবা কেন চাকর, এই সিনেমাকে খুব সহজে বলতে পারি না যে এটা খারাপ। কেন বলতে পারি না? তার কারণটা হচ্ছে, এই সিনেমার পেছনে কিন্তু একটা বিরাট বড় অংশের মানুষের পেট চলে, বিরাট বড় মানুষের। এবং এই যে পুরো সিনেমা ইন্ডাস্ট্রিটা, আমি কিন্তু মাথায় রাখতে হবে, এই সিনেমা ইন্ডাস্ট্রিতে প্রচুর লোকজন কাজ করে, যারা টেকনিশিয়ান, যারা বাল্ব লাগায়, যারা কাজ করে, যারা এই সিনেমাতে কেবলমাত্র মেকআপ আর্টিস্ট, যারা এই সিনেমাতে ক্যান্টিনে কাজ করে, যারা প্রত্যেকদিন হিরোকে বা হিরোইনকে পাবদা মাছ দেয়, সকালবেলা ট্রেনে করে এখান থেকে যায় শিয়ালদার, দূর থেকে দূরান্ত, সেখান থেকে শিয়ালদা হাওড়াতে তারা পৌঁছে যায়, তাদের পেটটা কিন্তু এদের ওপর নির্ভর করে চলে। এই যে গ্রামের এত সিনেমা হলে দেবের এত জনপ্রিয়তা, এর ওপরে কিন্তু একটা ইন্ডাস্ট্রি চলে। ফলে আমি এত সহজে বলতে পারি না, আমি যদি বিষয়টা পুরো জানি, আমি ইন্ডাস্ট্রিকে অনেক অনেক আমার ইন্ডাস্ট্রিতে আমার অনেক চেনা জানা লোকজন কাজ করে, আমি অনেকটা কাজ থেকে দেখেছি, আমি খুব সহজে বলতে পারি না এই ধরনের সিনেমার কোনো মূল্য নেই, কারণ এটা পেট চালাতেও সাহায্য করে। কারণ সিনেমা ইজ নো মোর an institution of the entertainment, but it is also an economy driving various families and various parts of the society. এটা অর্থনীতির পার্ট। সেই জন্যই আমি জ্যোৎস্নাকে খুব সহজে উড়িয়ে দিতে পারি না। আমি বলি যে ওটারও অবশ্যই মূল্য রয়েছে, মূল্য রয়েছে, মূল্য রয়েছে। হ্যাঁ, কিছু বলছি শতাব্দী? হ্যাঁ স্যার, ওটা এক প্রকারের বিজনেস, মানে ওটা ওদের, ওটা তো মানে মানে হলগুলোকে টানে, এতগুলো প্রডিউসারকে আনে, এতগুলো সাধারণ মানুষকে সেখানে তাদের পেট চলে। ফলে এই জন্যই আমরা এটাকে বলতে পারি না। কিন্তু ডেফিনেটলি এবং ডেফিনেটলি তুমি ভাবো না, মানে প্যারালাল সিনেমার সবচেয়ে বড় স্টার আমাদের ইরফান, ঠিক আছে, যে হলিউডে পর্যন্ত অভিনয় করেছে। মানে ইরফান যখন পান সিং তোমার করছে, ইরফানের কতজন অ্যাসিস্ট্যান্ট? কয়েকজন। অত বড় স্টার, ইরফানের মতো তো বড় স্টার এই ইন্ডাস্ট্রিতে প্যারালাল সিনেমার কেউ হয়নি, ইরফান খান। কিন্তু তুমি মানে শাহরুখের সঙ্গে বা অন্য কারুর সঙ্গে একবার কম্পেয়ার করো, কোনোভাবেই মানে তার যে বিপুল যে
মানে লাক্সুরিয়াসনেস তার কোনো মানে তুলনাই চলে না। মানে শাহরুখ খান পার মান্থে ইলেকট্রিক বিল পে করে বম্বেতে, কোনো আইডিয়া রয়েছে কত পার মান্থে কত ইলেকট্রিক বিল পে করে? এনি আইডিয়া? 4 কোটি টাকা ইলেকট্রিক বিল পে করে কেবলমাত্র। মান্নাতের ইলেকট্রিক বিল এবং তার যে অ্যাসোসিয়েটেড অফিসে 4 কোটি তার ইলেকট্রিক বিল আসে পার মান্থ। ফলে মানে ইটস এ হিউজ ইন্ডাস্ট্রি। মানে দুটোর মধ্যে মানে একটা যদি এখানে থাকে একটা এখানে থাকবে। মানে সত্যজিৎ যখন সিনেমা করছে তখন ঋষিকেশ মুখার্জি বোম্বেতে সিনেমা করছে, তখন আমাদের শক্তিপদ, আমি নামটা ভুলে গেলাম, শক্তি সামন্ত সিনেমা করছে, অমানুষ করছে, উত্তম কুমার। তরুণ মজুমদার কেমন ছিলেন? তরুণ মজুমদার তো মানে মানে খুবই ভালো পরিচালক ছিলেন, কিন্তু মানে ফ্যামিলি ড্রামা করতে মানে ওই লেভেলের প্লেয়ার নয়। মানে অত আমি একটা সিনেমা দেখেছিলাম খুব ভালো লেগেছিল, পথ ও প্রাসাদ। হ্যাঁ, অনেক সিনেমা রয়েছে, আলো বলে যে সিনেমাটা আছে, দাদার কীর্তি রয়েছে। হ্যাঁ, আলো, দাদার কীর্তি, এই সিনেমাগুলো কিন্তু যথেষ্ট এগুলো প্রত্যেকটাই ফ্যামিলিকে নিয়ে তরুণীদের সিনেমা করতেন একটা নির্দিষ্ট অডিয়েন্সের জন্য, কিন্তু মাস অডিয়েন্সের জন্য তো সিনেমা সত্যি করেননি। মানে করেনি, মানে এরকম সময় গেছে যেখানে স্বপন শাহ বছরে 12টা সিনেমা করেছে, ভাবতে পারছো একটা পরিচালক বছরে। মানে এটা বোঝা যাচ্ছে কোয়ালিটি মেইনটেইনের থেকে তুমি কতজন দর্শককে তার মধ্যে এনগেজ করতে পারছো সেটা বেশি ম্যাটার করছে। সেইটা বেশি তো চিরকালই আমাদের ইন্ডাস্ট্রিতে তো সেটাই ম্যাটার করে গেছে। এবার মানে বিদেশেও মানে বিদেশে এটা মানে একটা বিরাট বড় ফ্যাক্টর হয়, সেটা হচ্ছে ওদের অডিয়েন্সরা যেহেতু অনেক বেশি এডুকেটেড, তাই মানে এমন একটা সিনেমা যেটা হিটও হয় তার সঙ্গে সঙ্গে ইন্টেলেকচুয়ালি অনেক বেশি রোবাস্ট হয়। ফর এক্সাম্পল স্পিলবার্গের জুরাসিক পার্ক কোটি কোটির সিনেমা, কোটি কোটি হিট করেছে। আফতার কোটি কোটির সিনেমা, 600 কোটির সিনেমা ক্যামেরনের, জেমস ক্যামেরনের, কোটি কোটি টাকা এনেছে, পুরোটাই 3D তে ক্রিয়েট করেছে। ফলে মানে আমি তো বলি না, একটা পরিচালকের বিরাট বড় দায়িত্ব হচ্ছে অডিয়েন্সকে এডুকেট করা। অডিয়েন্সকে এডুকেট করা একটা বিরাট বড় দায়িত্ব, যে অডিয়েন্সের টেস্ট, তার যে সিনেমা দেখার স্বাদ সেটাকে বদলানো, এটা কিন্তু পরিচালকের দায়িত্ব। যদি তুমি অডিয়েন্সকে খারাপ সিনেমা দাও তাহলে খারাপ সিনেমা দেখবে সে সারা জীবন। তুমি যদি একটা 12 বা 13 বছরের ছেলেকে পর্নোগ্রাফিক লিটারেচার তুলে দাও, তো সেটা তো সেই পড়বে, সে তো প্রেমেন্দ্র মিত্র বা সুনীল গঙ্গোপাধ্যায় পড়বে না, সে তো সেটা পড়তেই প্রেফার করবে। এর ফলে যদি তুমি অডিয়েন্সকে দিনের পর দিন ধরে একটা খারাপ জিনিস প্রোভাইড করো, সে তো সেটাই দেখবে। ফলে পরিচালক, প্রডিউসার, এদের সবার দায়িত্ব হচ্ছে অডিয়েন্সকে এডুকেট করা। যেরকম সাহিত্যে হয়, যেরকম রবীন্দ্রনাথ থেকে অনেকটাই সরে এসেছিল জীবনানন্দ, কিন্তু অডিয়েন্স সেটা অ্যাকসেপ্ট করেছে, কিন্তু সিনেমাতে সেটা ঘটেনি। সিনেমাতে কিন্তু মানে উত্তরণ ঘটেনি, অবনমন ঘটেছে। যদিও অবনমন উত্তরণ শব্দ দুটোকে আমি সিনেমার ক্ষেত্রে ব্যবহার করতে চাই না, কিন্তু তাও সেটা সত্যি ঘটেছে, ঠিক আছে? ফলে কি আর করা যাবে। কিন্তু বিদেশে সেটা হয়নি। বিদেশে কিন্তু স্পিলবার্গের ম্যান্টেলটা ক্রিস্টোফার নোলান ক্যারি করেছে, বা আমাদের হাওয়ার্ড হকস বিখ্যাত গুন্ডাদের নিয়ে সিনেমা করতে ওয়েস্টার্নার, তার যে ম্যান্টেলটা সেটা মার্টিন স্করসেজ ক্যারি করেছে। ফলে সেটা কিন্তু বিদেশে হয়েছে, যেটা এখানে হয়নি। ফলে এই বিষয় আর কি, আশা করছি বোঝাতে পেরেছি। স্যার ওই জন্যই মানে এডুকেশন সব দিকেই দরকার। মানে একটা আমি কিছু একটা জিনিস দেখছি, সেখানেও আমাকে দেখতে হবে যে আমি কি নেবো এখান থেকে, কারণ এমন অনেক কিছু দেওয়া হবে যেটা আমাদের মানে আমাদের জন্য ভালো নয় বা আমাদের কালচারের জন্য ভালো নয়। ওই জন্য এডুকেশন তো সব জায়গাতেই প্রয়োজন। মানে গ্র্যাটিফিকেশন অফ দ্য ইমিডিয়েট প্লেজার, এটা পৃথিবীর সমস্ত লোক পছন্দ করে। তোমাকে এখন যদি একটা দেওয়া হয় ফুলুরি, তো তুমি তো প্রত্যেক মানে একটা 6 বছর বা 7 বছরের বাচ্চাকে যদি প্রত্যেক সন্ধ্যেবেলা ফুলুরি দেয়, সে তো ফুলুরিই খাবে। সে তো কোনোদিন জানবে না যে ডাল বা ভাত বা মাছ এটা নিউট্রিশনাল ভ্যালু কতটা, সে ফুলুরি খাচ্ছে। এবার ফুলুরি খেলে তার সিরোসিস অফ লিভার হবে, কিন্তু সিনেমা দেখে তো সিরোসিস অফ লিভার হচ্ছে না, ফলে লোকে বুঝতে পারছে না। কিন্তু যেটা ঘটছে সেটা হচ্ছে একটা সংস্কৃতির অবনমন বা অবক্ষয় হচ্ছে, কিন্তু সেটা তো চট করে বোঝা যায় না। ফলে তুমি যা দেবে, একজন অডিয়েন্স যে এডুকেটেড নয় সে তো সেটাই খাবে। যদি কোট আন করে তো সিনেমার কথা বলি, অডিয়েন্স কতটা খাবে, ফলে সে তো সেটাই খাবে, তুমি যা দেবে তাই খাবে। ফলে তোমাকে, ইট ইজ দ্য রেসপন্সিবিলিটি অফ দ্য প্রডিউসার্স অ্যান্ড দ্য ডিরেক্টর্স অ্যান্ড দ্য এন্টায়ার ফ্র্যাটার্নিটি অফ দ্য বেঙ্গলি সিনেমা অ্যান্ড অল আদার রিজিওনাল সিনেমা, যে তুমি কি জিনিস দিচ্ছ। আরেকটা ব্যাপার আছে স্যার, সেটা হচ্ছে সিনেমা আমাদের
হ্যাঁ বলো, বলে না সিনেমা আমাদের মানে সিনেমা আমাদের সোসাইটিকে অনেক বেশি ইফেক্টেড করে, তার কারণ হচ্ছে হিউজ, মানে আমরা বলি না আমাদের আমি বলছি একটা ছেলে বা একটা মেয়ে রবীন্দ্রনাথ যত না বেশি পড়ছে, সে কিন্তু তার থেকে অনেক বেশি নেটফ্লিক্স বা এমনি ওয়েব সিরিজ যেগুলো হয় সেগুলো দেখছে। আর যে ওইখানে যে টপিক গুলো আছে সেগুলো যদি সেরকম না হয় তাহলে কিন্তু সোসাইটি ওটা দ্বারা এফেক্টেড হবেই। একদমই এবং শুধু তাই নয়, মানে আমরা তো জানি বলিউড বিরাটভাবে আমাদের ইডিওলজি কনসেপ্ট করেছে। মানে অমিতাভ বচ্চন যখন বেল বটম প্যান্ট পরছে, ভারতবর্ষের সমস্ত পুরুষরা বেল বটম প্যান্ট পরছে, ঠিক আছে। ফলে লেহেঙ্গা পরছে করিনা কাপুরের লেহেঙ্গাটাই বিয়ে বাড়িতে চাই। তোমরা কি দেখোনি সেরকম? দেখেছো জীবনে প্রচুর দেখেছো। ফলে বলিউড কিন্তু, বিশেষ করে বলিউড আমি বলবো, ইটস আ ভেরি পাওয়ারফুল ইন্ডাস্ট্রি। মানে সাহিত্য দ্বারা যা ইনফ্লুয়েন্স করে তার 20 গুণ বলিউড প্রভাব করতে পারে, 20 গুণের বেশি হয়তো ভারতীয় জনতাকে। নেপোটিজমে ভর্তি। হ্যাঁ, রেকর্ডিং বন্ধ হলে কয়েকটা কথা বলবে তুমি, তাই তো? না নেপোটিজমে ভর্তি সেটা বলছে। ও নেপোটিজমে ভর্তি, হ্যাঁ অবশ্যই নেপোটিজম তো রয়েছে। সে যেমন কেসারির মতন সিনেমাকে কোনো অ্যাওয়ার্ড দেওয়া হলো না, সেখানে গালি বয়কে অ্যাওয়ার্ড দেওয়া হলো। রাইট এরকম প্রচুর এক্সাম্পল রয়েছে। তারপর ওইটাকেও তো দেয়নি, ওই যে ঋত্বিক রোশন যে আনন্দ কুমারের ক্যারেক্টারটা করলো, কি নাম মুভিটা? দারুণ। হ্যাঁ, সুপার 30। এখানে দেওয়া হলো না, ওইটাকে আর স্টুডেন্ট অফ দ্য ইয়ার পার্ট 2 টাকে দেওয়া হলো। সব থেকে মানে খারাপ যেটা করেছে ওইটাই, মানে এটা সত্যি কথা যে ওই মুভিটাকে না অ্যাওয়ার্ড দিয়ে এমন একটা মুভিকে অ্যাওয়ার্ড দেওয়া হলো যেটা কোনো বেসই নেই। মানে ওগুলো বেশিরভাগ কেনা হয়, অ্যাওয়ার্ডগুলো বেশিরভাগ কেনা হয়। সব লোককে দেখানো যে আমি একটা অ্যাওয়ার্ড পেয়েছি, সেটা কোনো ভ্যালু হলো না। মানে তুমি ভাবো যে মানে 1970s 80s এ মানে কত বড় জেনারেশনের অ্যাক্টর হচ্ছে নাসিরউদ্দিন শাহ বা পরেশ রাওয়াল, মানে এত বড় বড় অ্যাক্টর। সেখানে তুমি একবার ভাবো যে সারা জীবন স্পটলাইট কয়েকজন হিরো এবং মানে হিরোইনের কাঁধে পড়ে গেছে, ঠিক আছে। ফলে মানে আমি মানে এক্সাম্পল দিচ্ছি, আমি মানে কাউকে ছোট করছি, আমি বলছি যে ধরো যে আলিয়া ভাট যে চার্জ করে সেটা নাসিরউদ্দিন শাহের 10 ডবল মিনিমাম, আমি বলছি মানে অন্তত পক্ষে 10 ডাবল, মানে 10 টাইমস। তাহলে তোমরা মানে কোথায় ট্যালেন্ট আর কোথায় ট্যালেন্ট, তোমাদেরকে এই বিষয়টা বুঝতে হবে যে দুটো একেবারে ডিফারেন্ট জিনিস। এবং মানে এটা অর্পিতা বললো, সত্যজিৎ কিন্তু মানে সেই সময়কার যারা বাংলা সিনেমার খুবই সাধারণ মানের পরিচালক তাদের 1/10 ইনকাম করে, 1/10 করে। মানে দ্যাটস স্যাড। মেথড অ্যাক্টিংটা উনি প্রথম করেন, মেথড অ্যাক্টিং যেটা তার রিজনটা হচ্ছে উনি মানে স্ট্যান্ডার্ডিটিটা বজায় রাখতে চেয়েছিলেন, আর সাধারণ মানের পরিচালকরা তারা পাবলিকের রেসপন্সটাকে বেশি বলছি। আপনি তো থিয়েটারের সম্বন্ধে অনেক কিছু যুক্ত আছে, তো একটা কথা বলি, থিয়েটারে কি এখনো গুণগত মানটা সেইভাবে বজায় আছে না সেটারও অবনমন হয়েছে? আসলে মানে এটা রেকর্ডিংই বলছি, থিয়েটারের গুণগত মান ন্যাচারালি শিশির ভাদুরী বা অন্যান্যদের মতো এটা সম্ভব নয় মানে বাংলা থিয়েটার যেখানে গিয়েছিল। কিন্তু ডেফিনেটলি বিভাস চক্রবর্তী বা রুদ্রপ্রসাদ বাবু বা আমাদের কৌশিক সেন বলো বা আমাদের ব্রাত্য বসু, এরা প্রত্যেকেই খুবই পাওয়ারফুল স্টেজ অ্যাক্টর এবং ডিরেক্টর, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু থিয়েটারে যে জিনিসটা নেই পশ্চিমবঙ্গতে সেটা হচ্ছে টাকা। এর ফলে যেটা ঘটে সেটা হচ্ছে গ্রুপ থিয়েটারে একটা বিরাট বড় অংশের ছেলে মেয়ে যারা আমাদের মতো বয়সী, যারা অভিনয় করতে ভালোবাসে, যারা স্টেজের মধ্যে অ্যাক্টিং করে, তারা দিনে 15 টাকাও পায় না। যে স্টেজের মেইন অ্যাক্টর, ধরা যাক একটা সিনেমাতে একটা থিয়েটারে, ভদ্রলোকের নাম বলো, খুবই বিখ্যাত স্টেজ অ্যাক্টর, এখন 1 নম্বর স্টেজ অ্যাক্টর, নাম বলা উচিত? স্যার আগের দিন আপনি যাকে দেখালেন? না গৌতম হালদার নয়, মানে সিনেমাতে অভিনয় করেছে, তোমরা জানো তাকে, খুবই বিখ্যাত স্টেজ অ্যাক্টর, এই মুহূর্তে 1 নম্বর, আমি জাস্ট নামটা ভুলে গেলাম। দেবশঙ্কর। হ্যাঁ, দেবশঙ্কর হালদার বলে দিয়েছো। দেবশঙ্কর হালদার একটা স্টেজ অ্যাক্টিং করতে গেলে ধরা যায় 10,000 টাকা পার একদিনে, কিন্তু তার যে ছোটখাটো সহকারীরা সেই অয়েলি পাউস নাটকেই যারা অভিনয় করছে তারা 15 টাকাও পায় না, এরকম অবস্থা। ফলে মানে এইখানেই হচ্ছে সবচেয়ে বড় মুশকিলের জায়গাটা, যারা থিয়েটারকে এগিয়ে নিয়ে যায়। একটা থিয়েটার করতে গেলে তো প্রচুর পরিশ্রম লাগে। আমার মনে আছে 2 বছর আগে নাচনি বলে একটা স্টেজ এসেছিল, সোহিনী সেনগুপ্ত, রুদ্রবাবুর মেয়ে ওটাকে এনেছিল। মানে অভিনয় করতে গেলে তোমাকে যেরকম মানে জানতে হবে অ্যাক্টিং, তোমাকে ক্যারাটে শিখতে হবে এবং তোমাকে কত্থক শিখতে হবে, পুরো দেহটাকে ভাঙতে হয় স্টেজের মধ্যে। ইটস আ ভেরি ডিফিকাল্ট থিং। নাচনি
আরেকটা হয়েছিল সেই দ্রৌপদীর বলে, মানে দ্রৌপদীর যে ইয়েটা করেছিল, দেখেওছিলাম। ইয়েস, ফলে এই নাটকগুলো করতে গেলে তো একটা প্রচন্ড শারীরিক পরিশ্রম লাগে, ভাঙা গড়ার খেলা লাগে, ঠিক আছে? এটা কিন্তু অথচ টাকা নেই, এর ফলেই বাংলার গ্রুপ থিয়েটারের অবস্থা খারাপ, এই কারণেই খারাপ। স্যার আমাদের অল ওভার ইন্ডিয়াতে থিয়েটার পছন্দ করে মাত্র 10% লোক, 10% লোক, একটা স্ট্যাটিস্টিক্স বলছে, আর 5% লোক ওর সম্বন্ধে। ঠিক ঠিক ঠিক, একদমই তাই। ফলে এখানে খুবই মুশকিল। আরো অনেক ব্যাপার আছে, ধরা যাক আমি আগের দিন তোমাদেরকে ইন্টারন্যাশনাল কয়েকটা ইউনিভার্সিটি দেখাচ্ছিলাম, একটা ইন্টারন্যাশনাল মানে স্ট্যান্ডার্ডের অ্যাক্টিং এর স্কুল দেখাই, ন্যাশনাল স্কুল অফ ড্রামা, যেখান থেকে মানে নাসিরউদ্দিন থেকে শুরু করে ইরফান থেকে শুরু করে এমনকি আমাদের এও পড়িয়েছে, বলো আমাদের মনোজ বাজপেয়ী, ন্যাশনাল স্কুল অফ ড্রামা। ইটস আ ব্রিলিয়েন্ট ইনস্টিটিউট, মানে যেখানে সত্যিই শেখবার একটা বিরাট মানে ব্যাপার রয়েছে, মানুষজনকে নাটক যদি কেউ শিখতে চায় বা অভিনয় শিখতে চায়। কিন্তু এখানে একটা হিউজ ডিটোরিয়েশন হয়েছে, যেটা বলছিল একটু আগে, করাপশন, লোকজন রেকমেন্ডেশনে ধোকা থেকে শুরু করে এখান থেকে ঢুকেও বম্বেতে গিয়ে একটা বড় অংশের লোকজন চান্স পাচ্ছে না বা চান্স দেওয়া হচ্ছে না, তাহলে কেন মানুষ ন্যাশনাল স্কুল অফ ড্রামাতে যাবে? ফলে সব জায়গাতেই প্রশিক্ষিত অ্যাক্টর বা প্রশিক্ষিত ডিরেক্টরের গুরুত্ব কমছে। মানে লোকজন বলছে তুমি তোমার মানে রেকমেন্ডেশন বা ইনফ্লুয়েন্সে মানে তোমাকে পেতে হবে পুরো বিষয়টা। ফলে আমার যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে যে সবকিছুতেই বিশেষ করে মানে ফাইন আর্টস, ফিল্ম এবং তার সঙ্গে সঙ্গে ড্রামা, এই জায়গাতে প্রশিক্ষিত শিক্ষিত লোকের গুরুত্ব অনেকটা কমেছে। মানে রাদার দ্যান শিক্ষিত এবং প্রশিক্ষিত লোক, তোমার কনট্যাক্টসের উপরে অনেক বেশি পরিমাণে চান্স হচ্ছে। এটা আমার ব্যক্তিগত মত, আবার বললেন এটা আমার ব্যক্তিগত মত, কিন্তু স্ট্যাটিস্টিক্স বলছে ন্যাশনাল স্কুল অফ ড্রামা থেকে খুব কম লোকজন বম্বেতে গিয়ে চাকরি পায়, যেটা আগে অনেক বেশি ছিল। মানে মোহন আগাছা থেকে শুরু করে মানে একটা সময় সবাই বম্বেতে গিয়ে ডমিনেট করেছে, শক্তি কাপুর, মিঠুন চক্রবর্তী, এরা সব কিন্তু ন্যাশনাল স্কুল অফ ড্রামার অ্যালামনি। যদি তুমি ন্যাশনাল স্কুল অফ ড্রামা অ্যালামনি বলে সার্চ করো, নোটেবল অ্যালামনি, দাঁড়াও সরি, স্কুল অফ ড্রামা নোটেবল অ্যালামনি, এটা ওম পুরী, নাসিরউদ্দিন শাহ, অনুপম খের, ইরফান খান, নওয়াজুদ্দিন সিদ্দিকী, মানে পীযূষ মিশ্র, যশপাল শর্মা, পর 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 তোমরা পাবে। কিন্তু যত বর্তমানের দিকে যাবে একদম কন্টেম্পোরারি অ্যাক্টরদের, কিন্তু পঙ্কজ কাপুর, পঙ্কজ ত্রিপাঠী, এরা সবাই ন্যাশনাল স্কুল অফ ড্রামা থেকে বেরিয়েছে। এদের প্রত্যেকেরই, এই পঙ্কজ ত্রিপাঠী এরা অনেকটা রিলেটিভলি ইয়াং, এদের বয়স 50-45 এরকম ঘরে। তিমাংশু ধুলিয়া, বিরাট বড় বড় অ্যাক্টর, কিন্তু এখন সেই সংখ্যাটা একেবারেই কম। না রণবীর কাপুরের সঙ্গে কম্পিট করবে এরকম একটা ন্যাশনাল স্কুল অফ ড্রামা থেকে বেরিয়েছে রিসেন্ট টাইমসে, জিরো, নেই। কেন নেই? কারণ এখন অনেকটাই মানে আমরা বলতে পারি যে কানেকশনের বা এক ধরনের রেকমেন্ডেশনের বেসিসে বলিউড এবং অন্যান্য জায়গায় কাজ হয়। এখানেই মুশকিল, যে ট্যালেন্টটা যেখানে গুরুত্ব কম পেয়ে যায়। ন্যাশনাল স্কুল অফ ড্রামা যদি অ্যালামনি দেখো মানে মাথা খারাপ হয়ে যাবে, মানে এরকম বড় বড় লেভেলের প্লেয়ার। হ্যাঁ, এক কথায় স্টার কিড, একদম। এটাই তো মুশকিল আমাদের, আমরা চিরকালই অভিনয়কে বেশি কম গুরুত্ব দিই এবং মানে স্টারডমকে বেশি গুরুত্ব দিই, এখানেই মুশকিল। স্যার তবে আমাদের টলিউডে স্টার কিডদের যে মানে কি বলবো দক্ষতা আছে, যেমন ঋতব্রত, তারপরে আরো যারা কৌশিক সেনের যে ছেলে, কি নাম ভুলে গেলাম নামটা, এরা, হ্যাঁ ঋদ্ধি সেন, এদের স্যার এদের অ্যাক্টিং গুলো মানে কি বলবো, মানে এরা স্টার কিড হলে পরেও এদের অ্যাক্টিং এর একটা আলাদাই দক্ষতা আছে। মানে এদের বাবা মাদের তুই দেখ, এদের বাবা মারা কত, আর ওখানকার যারা স্টার কিড তাদের বাবা মারাও এত ভালো অভিনয়, মানে কৌশিক সেন কিংবা ওই ঋতব্রত মুখার্জি যে যিনি বাবা, তার মতো অভিনয় কোনোদিনই করতে পারেননি। এবং তারপরেও আমি মানে শুভব্রতকে এবং দিশাকেও মনে করিয়ে দেব যে ঋদ্ধি বা কার নাম বলে তুমি আরেকজনের নাম, ঋতব্রত, এরা যা উপায় করে তাদের 10 গুণ বেশি উপায় করে আমাদের অঙ্কুশ বা বনি সেনগুপ্ত। ঠিক আছে, এইখানেই পার্থক্যটা, মানে পুরোটা তো ফাইন্যান্সের উপরে ডিপেন্ডেন্ট। তোমাকে মানে প্যারামিটারটা ভাবতে হবে যে টাকার উপরে, কারণ মানে ন্যাচারালি পুরোটাই তো মানে একটা ইন্ডাস্ট্রি তো ফাইন্যান্সের উপরে ডিপেন্ডেন্ট। ফলে লোকে কেন ইনভেস্ট করবে বনি সেনগুপ্তের উপরে? কারণ সে বেশি রিটার্ন দেবে। সিম্পল, খুব সিম্পল। বলে তুমি যখনই এক্সাম্পল করছো ঋদ্ধি সেনের সঙ্গে, তোমার কিন্তু অঙ্কুশকে আনতে হবে, তোমাকে বনি সেনগুপ্তকে আনতে হবে, কারণ একই প্যারামিটারের মধ্যে পড়ছে, প্রায় একই এজ গ্রুপের মধ্যে পড়ছে। বলে ওখানেই তো খেলা শেষ। স্যার আপনি জেনারেশন আমি সিনেমাটা দেখেছেন? জেনারেশন আমি না, সিনেমাটা
একবার সিনেমাটা দেখবেন, মানে অসাধারণ লেভেলের সিনেমা, মানে বাপ বেটা একদমই মানে দারুণ। আপনাকে একটা কথা বলবো, আপনি প্রথমে জেনারেশন আমিটা দেখবেন, ঠিক আছে, তারপরে আপনি তৃতীয় পুরুষটা দেখবেন। ওই ঋতব্রত মুখার্জি অ্যাক্টিংটা কি লেভেলে মানে ভ্যারি করছে, একবার দেখবেন আপনি। মানে আমি তো জেনারেশন আমি দেখার পর ঋতব্রতর একটা আলাদা ফ্যান হয়ে গেছিলাম। দেখবো, অবশ্যই দেখবো। যারা বলে বাংলা সিনেমায় এখনো কিছু দেখার নেই, মানে এই সিনেমাগুলো হচ্ছে তাদের জন্য জলজ্যান্ত উদাহরণ, মানে এ গ্রেডের সিনেমা যাকে বলে। অবশ্যই দেখবো, অবশ্যই দেখেছি কাপুর ফ্যামিলিতে পরপর ওরা কিন্তু সবাই ভালো অভিনেতা অভিনেত্রী, এটা কিন্তু ঠিক, নেপোটিজম হলেও। হ্যাঁ সে তো বটি, মানে অভিনেতা অভিনয়ের ক্ষমতা নিয়ে তো মানে কখনোই রণবীর সিংকে মানে রণবীর কাপুরকে খারাপ বলা যাবে না, কিন্তু আমি বলছি ওই সেম ট্যালেন্ট বলিউডের আরো অনেকেরই রয়েছে, এরকম নয়। কিন্তু স্যার এইটা বলুন, নওয়াজুদ্দিন সিদ্দিকীর অ্যাক্টিং স্কিল অনেকটাই বেশি, এটা মানতে হবে। আমি এটাই বলছি যে নওয়াজুদ্দিন সিদ্দিকী বলো বা আরে আমাদের আলিগড়ের বা পঙ্কজ ত্রিপাঠী, এদের মানে পঙ্কজ ত্রিপাঠী বলো বা আমাদের আরে আসল লোকের নামই বললে না, মনোজ বাজপেয়ী, একটা মনোজ বাজপেয়ী আর একটা রণবীর কাপুর। বলিউডের থেকে মানে ওয়েব সিরিজ গুলো মানে লোকে বেশি পছন্দ করছে। আপনার কি মনে হয় না রণবীর কাপুর একমাত্র সে ওই চকলেট একটা ওয়ার্ল্ডে বিলং করে, সেখানে আমাদের সাধারণ মানুষ মানে ভাবতেও পারে না, ওই একটা এমন একটা একই ধরনের অভিনয় কখনো করে না, মানে আমরা ভাবতে পারেন অ্যাদিল হে মুশকিলে যেখানে দেখাচ্ছে রণবীর কাপুরের হার্ট ব্রেক হয়েছে, সেখানে ওর বাবার নিজস্ব প্রাইভেট জেট আছে, তো আমরা ওই লেভেলে ভাবতেও পারি না। আমাদের জন্য মনোজ বাজপেয়ী, পঙ্কজ ত্রিপাঠী, নওয়াজুদ্দিন সিদ্দিকী, ওদের সাথে আমরা রিলেট করতে পারবো। ওই করণ জোহরের যে সিনেমাগুলো বানায় আমরা আর রিলেট করতে পারি। একটা জেনারেশন হয়েছে ধারাবা প্রোডাকশন খুব হিট করেছে, কিন্তু এখনকার জেনারেশন কিন্তু ওই যে গ্র্যান্ডার, ওই যে অদ্ভুত লাক্সারির সঙ্গে মিলাতে পারবে না, সত্যি পারা সম্ভব নয়। এখন লোক কিন্তু সিনেমা ওই জিনিস দেখার জন্য সিনেমা হলে যায় না। এইটা যেমন ঠিক যে এখন এরা বেশি মানে, কিন্তু এখন কিন্তু মানুষ ওয়েব সিরিজটাই বেশি দেখছে, সিনেমা কিন্তু আস্তে আস্তে ডাউনের দিকে চলে যাচ্ছে। সিনেমাগুলো ম্যাক্সিমাম চকলেট ওয়ার্ল্ডে বিলং করছে। করণ জোহর যে কোটা ওয়েব সিরিজ ট্রাই করছে, সেখানেও ওই সব চকলেট ওয়ার্ল্ডের জিনিস ঢুকিয়েছে। একদমই, আমি তো বলছি মানে চারটে মানে একটা যেটা ওয়েব সিরিজে অভিনয় করেছে, একটা হচ্ছে আমাদের পঙ্কজ ত্রিপাঠী, একজন হচ্ছে ধরে নাও তোমার মনোজ বাজপেয়ী, একজন হচ্ছে ধরে নাও তুমি নওয়াজুদ্দিন সিদ্দিকী এবং রাজকুমার রাও। এদের লেভেলে অ্যাক্টর বলিউড চারটে স্টারকে দেখা কখনোই পারে না। এসএসআরও ছিল কিন্তু মানে, কিন্তু ওকে ওর যে মানে সুশান্ত সিং রাজপুতও কিন্তু লেভেলটা ছিল, কিন্তু রাজকুমার রাওয়ের লেভেলের ছিল না। হ্যাঁ হ্যাঁ সেটা আমি মানছি, কিন্তু তারপরে রণদীপ হুডা, তারপরে অনেক আছে, কিছু তামিলের কিছু সোকল আন্ডাররেটেড অ্যাক্টরসরা আছে। সানি হিন্দুজা, এও তো ভালো, অসাধারণ। এটাই বলছি যে এইরকম মানে সানি হিন্দুজের মতো একটা ক্যারেক্টার, অসাধারণ চরিত্র অভিনয় করার জন্য। তারপর জিমি সার্গিল, এও ভালো, কিন্তু একে তো দেখতেই পাই না স্যার, আমার তো জিমি সার্গিলকে পুরো ভালো লাগে। ব্যবহার করবে না, একদমই তাই, থেকে পরিচালক ব্যবহার করবে না, ফলে মানে এমনি ওয়েব সিরিজে মানে যে কোনো ছোটখাটো অ্যাক্টররাও দারুণ অ্যাক্টিং করছে। স্যার ক্রিমিনাল ইনভেস্টিগেশন, ক্রিমিনাল জাস্টিস বলে একটা ওয়েব সিরিজ দেখেছিলাম, মানে ওয়েব সিরিজের কোয়ালিটিটা সেরকম ছিল না, কিন্তু ওইখানে পঙ্কজ ত্রিপাঠী ওই একজিমা হয়েছে, ওর যে অভিনয় করেছে মানে আপনার রেগুলারলি সেটাকে দেখে জাস্ট ঘৃণা হবে বা এত ভালো করেছে, মানে এটা মানে দেখেই মনে হচ্ছে যেন ওর মধ্যে সেটা। সিক্রেট গেমসে তো নওয়াজুদ্দিন সিদ্দিকীর অভিনয়টা মানে অভিনয় করছে না, বাপরে ভাবা যায় না, গোটাটাকে উনিই টানছেন, সিক্রেট গেমসে উনিই টানছেন গোটাটাকে। আর পরিচালক সেরকম, পরিচালক আমাদের অনুরাগ, ঠিক আছে, অনুরাগ কাশ্যপ। হ্যাঁ স্যার, তারপর আছে মির্জাপুর, গ্যাংস অফ ওয়াসেপুর। হ্যাঁ প্রত্যেকটা গ্যাংস অফ ওয়াসেপুর তো মনোজ বাজপেয়ী ছাড়া ভাবাই যায় না, মানে মনোজ বাজপেয়ী গ্যাংস অফ ওয়াসেপুর ওরকম অভিনয় করছে, সে একটা সম্পূর্ণ ডিফারেন্ট অভিনয় করছে আলিগড়ে, আবার সে আর একটা সম্পূর্ণ অভিনয় করছে আমাদের বলো যেটা দেখলাম যে সিরিজটা, খালি ভুলে যাই দিশা, যেটাতে ফ্যামিলি ম্যান কোনটা? হ্যাঁ ফ্যামিলি, একদম ডিফারেন্ট। যাই হোক, পপুলার কালচার নিয়ে অনেক গল্প করে ফেলেছি, চলে আসছি একেবারে কালচারে। ফলে ন্যাচারালি আর্নল্ড এই ধরনের পপুলার কালচারকে পছন্দ করবেন না, আর্নল্ডের কি পপুলার কালচারকে পছন্দ করা সম্ভব না, কারণ কি ওই বললাম
ভিক্টোরিয়ান মরালিটি, ওই ছবি বিশ্বাসের মতো একটা ক্যারেক্টার। তো এইটা হচ্ছে আর্নল্ডের কনসেপ্ট অফ দ্য কালচার। এরপরে আমরা চলে আসছি আর্নল্ডের কনসেপ্ট অফ দ্য সুইটনেস অ্যান্ড দ্য লাইট। আর্নল্ড এই কালচারের সঙ্গেই সুইটনেস এবং লাইটকে জুড়ে দিচ্ছেন এবং বলছেন a perfection which consists of beauty and sweetness, both are present there, which unites two noblest things, as Sweet happily calls them in his book Battles of the Books, the two noblest of the things, sweetness and light. এখানে একটা তিনি বইয়ের কথা রেফার করছেন, সেই কন্টেম্পোরারি সময় ব্যাটল অফ দ্য বুকস, সুইফটের লেখা, জোনাথন সুইফটের লেখা, তারও প্রায় 200 বছর আগে। এটা সুইফট না হয়ে সুইফট হবে, SWIFT। সুইফট তার ব্যাটল অফ বুকসে বলেছেন দুটো নোবেলেস্ট জিনিস, একটা হচ্ছে সুইটনেস আর একটা হচ্ছে লাইট। লাইট মানে আলোক প্রাপ্তি এবং তার মধ্যে মিষ্টতা। The Greek word aphuia, APHUIA means all grown or graceful. All grown মানে সমস্ত দিকে তার বিকাশ ঘটেছে। He connects the idea of the culture with sweetness and light. তিনি বলেন কালচার মানে তার যার সব দিকে বিকাশ ঘটেছে, সব দিকে। And he explains the idea with the help of the Greek words opheia and euphoria. Euphoria মানে হচ্ছে ইউফোরিয়া থেকে অনেকটা এসেছে মজা করা। তাহলে opheia এবং euphoria, euphoria অপোজিট হচ্ছে opheia। opheia কিন্তু সিরিয়াস, ইট মিন্স লাইট অ্যান্ড সুইটনেস অ্যাট দ্য সেম টাইম। এইটার পরে কালচারের আইডিয়াটা দেওয়ার পরে সুইটনেস অ্যান্ড লাইট চ্যাপ্টারে আর্নল্ড চলে আসছেন তার কনসেপশন অফ দ্য অ্যানার্কিতে। অ্যানার্কির নাম দিয়েছেন ডুইং অ্যাজ ওয়ান লাইকস, যেমন খুশি তেমন সাধুর মতো, যা খুশি তাই করো হচ্ছে অ্যানার্কি। নৈরাজ্য তো তাই, যেমন খুশি তেমন করো। In this second chapter, Arnold throws some light on the anarchy and explains dangers of the anarchy, doing as one likes. সবাই যদি যা খুশি তাই শুরু করে তাহলে ভাষা থেকে শুরু করে সবকিছু কোল্যাপস করে যাবে। কারণ আমি যদি তোমার একটা শব্দ তোমরা বাংলাতে সবসময় ইউজ করো, বিন্দাস, এই শব্দটা 1990s লেট 2000 এই সময়তে এসছে বাংলা ভাষার মধ্যে। তো এরকম বহু শব্দ আমাদের বাংলা সিরিয়াল এবং অন্যান্য বিভিন্ন জায়গা থেকে এসছে। হিন্দি থেকে আমরা সরাসরি বড় করেছি, চন্দ্রীল ভট্টাচার্য এই নিয়ে একটা বিখ্যাত লেকচারও আছে, যে আমরা হিন্দি থেকে বিভিন্ন শব্দ, হিন্দি সিরিয়াল দেখতে দেখতে যেরকম আমাদের পোশাকের চয়েস বদলে গেছে, সেরকম হিন্দি ভাষা থেকে আমরা বিভিন্ন ভাষা নিয়ে নিচ্ছি, যেমন খুশি তেমন। যদি সেরকম নিতে আরম্ভ করি তাহলে তো আমাদের কালচার কোল্যাপস করবে বলে আর্নল্ড বিশ্বাস করছেন। ফলে অ্যানার্কি মিনস আ স্টেট অফ, কিরকম যেরকম কিউ কি বলে একটা হিন্দি শব্দ আছে, যেখান থেকে আমাদের বাংলা শব্দ কেন কি, কেন কি বলে কোনো বাংলা শব্দের অস্তিত্বই নেই। আমরা বলি কারণ বা কেন না, সেখান থেকে আমরা আমাদের এখন জেনারেশন নাকি কেন কি এই শব্দটা ইউজ করছে। ওইটা কিউ কি থেকে এসেছে, হিন্দির কিউ কি থেকে কেন কি এসেছে, কিউ কি থেকে কেন কি শব্দটা এসেছে। এটা 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 কোনো বাংলা গ্রামারে বিদ্যাসাগর থেকে শুরু করে কেউ এটা কোনো এক্সিস্টেন্স নেই, কিন্তু হিন্দি কালচার থেকে আমরা সেটাকে বড় করেছি। ফলে যদি আমাদের ইচ্ছে থাকে কোনো গ্রামাটিক্যাল স্ট্রাকচারে যা খুশি বদলাতে পারি, আর্নল্ড বলছেন, তাহলে যে কোনো সময় ভাষার মধ্যে নৈরাজ্য ঢুকে পড়তে পারে। So anarchy means, according to Arnold, a state of society without government or law. যেখানে ল বা গভর্নমেন্ট কিছু নেই, a state without any government control, যেখানে সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই। এখানে সরকার বলতে যে কোনো একটা নিয়ন্ত্রণকারী সংস্থাকে বোঝাচ্ছে। ফ্রিডম, free form government society. Anarchy refers to a society, entity, group or persons or single person without any recognition and authority. যে কোনো রিকগনিশন অথরিটি ছাড়া নিজের মতো করে চালাতে পারে। And Arnold says that from a man without a philosophy, no one can expect philosophical completeness. But anarchy, according to Arnold, is absolutely a state of the philosophical barrenness, a state without philosophy, কোনো দর্শন ছাড়া একটা সমাজ। So he observes that to get a distinct notion of our aristocratic, our middle class and our working class, with a view of testing the claims of each of these classes to become a center of the authority, যে রাষ্ট্র ক্ষমতায় যাবে তাকে যেরকম ভাবে আপার ক্লাস অ্যারিস্টোক্রেটিক লোকের ভাবধারাকে জানতে হবে, মিডল ক্লাসে জানতে হবে, ওয়ার্কিং ক্লাসেরও জানতে হবে। So in this chapter, to bring some points of the anarchy, he speaks of light as one of the characteristics of perfection and of culture as giving us light. তিনি বলছেন সত্যিকারের সংস্কৃতি সেই সংস্কৃতি যে আমাদের আলোক প্রাপ্তি ঘটাবে। He further says that
the danger of the personal liberty, that it is said that a man with the theories of the sweetness and light is full of antipathy against rougher or coarser movements going on around him. তিনি বললেন যে ডেঞ্জার অফ দ্য পার্সোনাল লিবার্টি, পার্সোনাল লিবার্টি মানে নিজের ব্যক্তিগত স্বতন্ত্রতা বা ব্যক্তিগত স্বাধীনতা যদি খুব বেশি পরিমাণে তুমি কোনো মানুষকে দাও তাহলে তার বেশ কয়েকটা ডেঞ্জার রয়েছে বলে আর্নল্ড বিশ্বাস করতেন। ইট ইজ সেড দ্যাট, যদি আমি আর্নল্ডের সঙ্গে পুরোপুরি একমত নই, that a man with the theories of the sweetness and light is full of antipathy against the rougher and coarser movements. যাদের মধ্যে এই সত্যিকারের জ্ঞান এসছে তারা কিন্তু এই সমাজের যে খারাপ জিনিস সেগুলোকে তারা পছন্দ করবে না। তাহলে আর্নল্ড বলছেন the state, the power most representing the right reason of the nation and most worthy therefore ruling, exercising when circumstances require it. ফলে ভিক্টোরিয়ান কালচারে বিশ্বাসী আর্নল্ড বলছেন রাষ্ট্র শক্তির যে প্রধান ক্ষমতা তার কাজই হচ্ছে আমাদেরকে নিয়ন্ত্রণ করা এবং সঠিক কালচার আমাদেরকে শেখানো। কালচার which Arnold taught as endeavor to come at reason and the will of God by means of reading, observing and thinking. রিডিং মানে পড়া, অবজার্ভিং মানে ভালো করে দেখা, অবজার্ভ করা, এন্ড থিংকিং মানে চিন্তা করা। তাহলে চিন্তন, পড়াশোনা এবং সঠিক অবজারভেশন এবং রিজন এবং লজিক এর মাধ্যমেই কালচার ফর্ম হবে বলে আর্নল্ড বিশ্বাস করেন। দ্য আইডিয়া অফ দ্য অ্যানার্কি ইজ ডেঞ্জারাস বিকজ পিপল কান্ট মুভ টুয়ার্ডস রাইট ডাইরেকশন। নৈরাজ্যের ফলে মানুষ সঠিক দিকে যেতে পারে না। ফলে অ্যানার্কিজমকে আর্নল্ড রিজেক্ট করছেন। আনলাইক প্রুধো, at the end of this chapter Arnold suggests that authority should be given to oneself. যদি কোনো গভর্নমেন্টের দ্বারা কেউ নিয়ন্ত্রিত নাও হয়, নিজেকে যেন কেউ নিয়ন্ত্রণ করে। এর ফলে আর্নল্ড ইংল্যান্ডের সোসাইটিকে তিনটে ক্লাসে ভাগ করলেন। He divided the entire society of the England into three classes. একটা হচ্ছে বারবেরিয়ান। বারবেরিয়ান মানে বেসিক্যালি যারা মানে আমরা বলতে পারি মানে বর্বর। সো বাই বারবেরিয়ানদের মধ্যে উনি মানে এই বারবেরিয়ানদের মধ্যে অনেকগুলো ক্যারেক্টারিস্টিক উনি আনেন। তার মধ্যে একটা হচ্ছে ফ্রি মাইন্ডেড, যারা অনেকটা ফ্রি মাইন্ডেড লিবার্টিতে বিশ্বাস করেন, রিচ ক্লাস অফ পিপল, অনেক বেশি ফ্যাশনেবল। বারবেরিয়ান অর উই ক্যান সে দ্যাট দ্য অ্যারিস্টোক্রেটিক ক্লাস। অ্যারিস্টোক্রেটিক ক্লাসকে তিনি বারবেরিয়ান বলেন, যদিও ক্লাসিক্যাল যে বর্বর শব্দ সেখান থেকে অনেকটা ডিফার করেন। এই বারবেরিয়ান শব্দের মধ্যে রয়েছে একটা ফ্রি মাইন্ডেড, লিবার্টির সচেতন, রিচ ক্লাস অফ পিপল যারা ফ্যাশনেবল কিন্তু বারবেরিয়ানদের থেকে মোর সিভিলাইজড। So they are the champion of the personal liberty and often anarchical in their tendencies, yet they have their own individualism in the field of sport and many exercises are a fashion with them. ফলে এই ধরনের মানুষেরা আর্নল্ড বিশ্বাস করতেন সেই ধরনের ক্লাস অফ পিপল যারা পার্সোনাল লিবার্টিতে বিশ্বাস করত এবং অনেকটা অ্যানার্কিক্যাল, অনেককে মানত না এবং সোসাইটির অ্যারিস্টোক্রেটিক সেকশনে তারা বিলং করে, তারা হচ্ছে বারবেরিয়ান। সেকেন্ড হচ্ছে ফিলিস্টাইন। ফিলিস্টাইন হচ্ছে মানি মেকার্স, কমার্শিয়াল সেক্টরে তারা যুক্ত, মধ্য মানে আমরা বলতে পারি যারা মধ্যবিত্ত, যাদের ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে যাদের খুবই আনাগোনা মাথায় রাখতে হবে। ইংল্যান্ডের মধ্যবিত্ত আর আমাদের এখনকার বাঙালিদের মধ্যবিত্তের মধ্যে আকাশ পাতাল পার্থক্য। ইংল্যান্ডে কিন্তু ইন্ডাস্ট্রিয়ালিস্টরা তখনকার দিনে মধ্যবিত্ত বলে ট্রিটেড হতো। সেখানে উচ্চবিত্ত কে ছিল? উচ্চবিত্ত তারা যারা ল্যান্ডেড জেন্ট্রি, যারা এই ডিউক, যারা হচ্ছে ফর এক্সাম্পল নোবিলিটিতে বিলং করে। আমি যদি তোমাদেরকে এই হায়ারার্কিটা দেখাই, ইংলিশ নোবিলিটি মাথায় ভাবতেও পারবে না যে এক একটা ওই মানে জমি থেকে এরা কোটি কোটি, কেবলমাত্র মানে কোনো কাজ না করে সম্পূর্ণরূপে জমির ওপরে ভরসা করে তারা কোটি কোটি মানে বছরে তারা কামাতো, সেখান থেকে তাদের টাকা আসতো। এই যে দিস ইজ অ্যাকচুয়ালি দ্য হায়ারার্কিক্যাল ম্যাপ অফ দ্য ব্রিটিশ সোসাইটি। এটা ইংলিশ, ল্যাটিন, জার্মান, ফ্রেঞ্চ, বিভিন্ন জায়গায় একই নাম, বিভিন্ন পোস্ট, লর্ড, ব্যারন, ভিসকাউন্ট, আর্ল, মার্কুই, প্রিন্স, ডিউক, কিং, এম্পারার, এরা হচ্ছে উচ্চবিত্ত ক্লাস। এবং ইংল্যান্ডের যে ল্যান্ডেড জেন্ট্রি, ল্যান্ডেড জেন্ট্রি, এরা 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 প্রত্যেকেই জেন্ট্রি ক্লাসে বিলং করে। ল্যান্ডেড জেন্ট্রি মানে একটা ক্লাস যারা এই অ্যারিস্টোক্রেটিক ক্লাস, তারা কেবলমাত্র তাদের পূর্বপুরুষদের সম্পত্তি ভোগ করে বেঁচে আছে। ফর এক্সাম্পল ইংল্যান্ডের রাজা রানীদের টোটাল 400টা ক্যাসেল রয়েছে, 400টা ইংল্যান্ড জুড়ে। কয়েকটা লোন দেওয়া আছে, কয়েকটা কান্ট্রি এস্টেট দেওয়া আছে, কয়েকটা চাষের
লোককে দেওয়া আছে, সেখান থেকে তারা ইনকাম করছে প্রত্যেক বছর বিলিয়ন্স অফ ডলার্স। সো এই ল্যান্ড ওনার এবং কান্ট্রি এস্টেটের মালিক যারা ব্রিটিশ পিয়ারেজে বিলং করে, পিয়ারেজ মানে ইংলিশ নোবিলিটি, তারা হচ্ছে উচ্চবিত্ত। আর যারা ব্যবসা বাণিজ্য করছিল তখন তারা এই টাটা বিড়লার মতো লোক আর কি, তারা ইংল্যান্ডে হচ্ছে মধ্যবিত্ত। পরিষ্কার? মানে আমি এটা বলছি, এটা কিন্তু এখন অনেক পরিবর্তন ন্যাচারালি এসছে এই গ্লোবাল ওয়ার্ল্ডে। আমি বলছি এটা 1860s 1870s যখন আর্নল্ড লিখছে তখন। 1860 কিং তো রয়েছে, কিং এর উপর এম্পায়ারটা কেন রয়েছে? এম্পায়ার হচ্ছে যে বেশ কয়েকটা রাষ্ট্রের মালিক, সে হচ্ছে এম্পায়ার। এরকম অনেক ক্ষেত্রেই হয়েছে যে ইংল্যান্ডের চার্লস দ্য সেকেন্ড কেবলমাত্র ইংল্যান্ডের রাজা নয়, সে সেই সময় জার্মানির রাজা, হাউস অফ দ্য প্ল্যান্টাজেনেট, হাউস অফ দ্য টুডর, একই সঙ্গে ইউরোপের 2-3টে রাষ্ট্রের রাজা। এরকম হয়েছে যে তোমরা পড়েছো ইতিহাসে যে অস্ট্রিয়ার রাজা সে নেদারল্যান্ডের রাজা, এরকম হয়েছে। সে হচ্ছে এম্পায়ার, রাজধীরাজ, রাজাদের রাজা। ওকে স্যার। ওয়ান অর মোর স্টেটের যে রাজা, এর এই ধরনের। এবার আসছে ফিলিস্টাইন। ফিলিস্টাইন হচ্ছে মানি মেকার, কমার্সের যাদের মানে কমার্সের এরিয়াতে যাদের কন্ট্রোল আইডিয়া ওর বিজনেস রয়েছে, এবং টি মিটিং এ যাদের দেখা হয়, চা খাওয়ার আড্ডাতে, দে আর দ্য মিডল ক্লাস, known as their wisdom, expert of the industry and found busy in the industrialization commerce। আসলে এই ক্লাসেই আর্নল্ড বিলং করতেন, ফিলিস্টাইন। আর্নল্ডদের নাম দিচ্ছেন their eternal inclination to the progress, তারাই দেশকে সামনে নিয়ে যায় বলে আর্নল্ড বিশ্বাস করতেন। and prosperity of the country by building cities, railroads, running the great wheels of the industry। ইংল্যান্ডে তার 100 বছর আগে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হয়েছে 1760-এ, আস্তে আস্তে হচ্ছে 1820, 1830 এই সময়তে। ফলে এরাই ইংল্যান্ডকে এগিয়ে নিয়ে যাচ্ছে, এরকম একটা ধারণা আর্নল্ড করছেন। they produce the greatest mercantile navy, so they are the empire builders। তারা কিন্তু সাম্রাজ্য তৈরি করেছে, এই ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তারা তৈরি করেছে। in this material progress the working class with them, এবং এই যে মেটেরিয়াল প্রগ্রেসে যে সাধারণ পপুলেস, ওয়ার্কিং ক্লাস, হার্ড ওয়ার্কিং, দে আর ন্যারো মাইন্ডেড, কারণ তাদের এডুকেশন নেই, ব্যাড অ্যাক্টিভিটিতে তারা যুক্ত হয়ে পড়ে, পভার্টিতে যুক্ত হয়ে পড়ে, স্লাম এরিয়ায় বাস করে, তাদের মধ্যে রিজিডিটি রয়েছে এবং অর্থোডক্সি রয়েছে। এদেরকে তোলার দায়িত্ব আর্নল্ড দিয়েছেন এই ফিলিস্টাইন বা মিডল ক্লাসের মধ্যে। ওয়ার্কিং ক্লাস ইজ দ্য হেল্পার অফ দ্য এম্পায়ার বিল্ডার্স, দে আর দ্য র অ্যান্ড হাফ ডেভেলপড। হাফ ডেভেলপ করে আর্নল্ডের লেখার মধ্যে কিন্তু প্রচুর তোমরা ইত্যাদি মানে কি বলবো, মানে একটা ভ্যালু ল্যাডেন, একটা অ্যাক্সিওলজিক্যাল পজিশন পাবে, মানে একটা স্পেসিফিক মূল্যবোধকে আর্নল্ড সামনে আনছেন, যে মূল্যবোধটা একান্তই ভিক্টোরিয়ান। অনেকেই এই ফিলিস্টাইন এবং বারবেরিয়ানদের যে পার্থক্য, এটা একেবারেই পছন্দ করবে না এভাবে দেখা, কিন্তু আর্নল্ড এটা করেছেন এবং বলেছেন সত্যি এই ফিলিস্টাইনরা অনেকটাই সাধারণ পপুলেসকে তাদের পভার্টি দূর করতে, তাদের ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনে পার্টিসিপেট করতে অনেক সাহায্য করেছে। কিন্তু উল্টোটাও ঘটেছে, ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনে প্রচুর এক্সপ্লয়টেশন ঘটেছে, হিউজ মাইগ্রেশন ফ্রম দ্য কান্ট্রি টু দ্য সিটি। শহরটা, লন্ডন সিটিটা খুবই কনজেস্টেড একটা শহরে পরিণত হয়েছে, যার রিফ্লেকশন আমরা হার্ড টাইমস এবং যদি পরবর্তীকালে মেরি বার্টন বলে একটা বিখ্যাত নভেল আছে, এগুলো পড়ে থাকো তাদের বুঝবে। ফলে আর্নল্ড কিন্তু বলেছে যে they become politically conscious and coming out from obscurity because of the Philistine। ফিলিস্টাইনের জন্যই এদের মধ্যে একটা পলিটিক্যাল অ্যাওয়ারনেস হচ্ছে। আর্নল্ড এই এসেটা একেবারে শেষ করবেন এই হেব্রাইজম এবং হেলেনিজমের তফাৎ বলে। তার আগে উনি বলছেন অ্যানার্কি ইজ অলসো আ টেকনিক্যাল ইস্যু অফ দ্য ইকোনমিক সায়েন্স, because the idea of the personal freedom is brought up by the Englishman, and with it they have the concept of anarchy inherently। ফলে অ্যানার্কিটাকে ইকোনমিক সায়েন্সের একটা সাবজেক্ট, কারণ আমি জানি মার্কস অ্যানার্কি নিয়ে ডিল করেছেন, উনি অ্যানার্কিকে রিজেক্ট করেছিলেন। ফলে বেশি অ্যানার্কি হলে কিন্তু ইকোনমিও পড়ে যেতে পারে বলে আর্নল্ড বিশ্বাস করছেন। এরপরে আর্নল্ড দুটো ফিলোসফির কথা বলেছেন, একটা হচ্ছে হেব্রাইজম, একটা হচ্ছে হেলেনিজম। Hellenism and Hebraism both are directly connected to the life of the human beings। Hellenism মানে আমরা জানি গ্রিক সভ্যতার কথা বলে, হেলেনিস্টিক কালচার। আমরা একবার গ্রিক দেশের ইতিহাসের হেলেনিস্টিক পিরিয়ডটা দেখে নেব, অনেকেই জানে না, একবার দেখে নাও। হেলেনিক বলতে
গ্রিককেই বোঝায়, কিন্তু একটা স্পেসিফিক পিরিয়ডকে বোঝায়। হেলেনিস্টিক গ্রিক, আলেকজান্ডারের সময়টাকে বোঝায় বেসিক্যালি। হেলেনিস্টিক পিরিয়ড ইন দ্য গ্রিক সিভিলাইজেশন। এই যে কত থেকে কত, 323 খ্রিস্টাব্দ থেকে 31 খ্রিস্টপূর্বাব্দ, 323 খ্রিস্টপূর্বাব্দ থেকে 31 খ্রিস্টপূর্বাব্দ, যখন রোমান এম্পায়ার আস্তে আস্তে ইমার্জেন্স হয়, আলেকজান্ডার দ্য গ্রেটের ডেথ থেকে রোমান এম্পায়ার ব্যাটল অফ দ্য অ্যাক্টিয়ামে হেরে যায় গ্রিকরা। এই সময় পর্যন্ত যে হিস্ট্রিটা, তাকে হেলেনিস্টিক গ্রিস বলা হয়। এই সময় কালচারের দিক থেকে একটা আমরা বলতে পারি গ্রিক কালচার ইউরোপের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে। ফলে হেলেনিস্টিক এই যে পিরিয়ডটা, এই পিরিয়ডকে এই গ্রিক কালচারের এই জায়গাটাকে রেফার করছেন। হেলেনিজম অ্যাকর্ডিং টু আর্নল্ড refers to the spirit of the mind, spirit of the Greek culture, open-minded, knowledgeable, thought for the practical things and follow the Platonic idea. Platoর থিওরিতে তারা বিশ্বাস করত। And Hellenism keeps emphasis on knowing things, while Hebraism is the spirit of the thought. Bible মানে যেটা আমরা বলতে পারি জুডিও খ্রিস্টান, একটা হচ্ছে গ্রেকো রোমান থট আর একটা হচ্ছে জুডিও খ্রিস্টান থট। এই হেলেনিজম হচ্ছে গ্রেকো রোমান, রোমান এবং গ্রিক, আর হেব্রাইজম হচ্ছে কি জুডিও খ্রিস্টান। জুডিও খ্রিস্টান মানে কি, যেটা জিউস এবং তার সঙ্গে সঙ্গে খ্রিস্টান। জুডিও খ্রিস্টান, JUDO খ্রিস্টান। তাহলে এই দুটো শব্দ কিন্তু তোমরা সারা জীবন মাথায় রেখো। জুডিও খ্রিস্টান মানে খ্রিস্টানিটি এবং জুডাইজমকে একসঙ্গে, জুডাইজম মানে ইহুদিদের যে ধর্মের তত্ত্ব, সেই যে ফিলোসফিক্যাল যে স্কুলটাকে বলা হয় জুডিও খ্রিস্টান। বাইবেলই জুডিও খ্রিস্টানের মধ্যে পড়ছে, অ্যাব্রাহামিক রিলিজনের মধ্যে পড়ছে, আর হেলেন গ্রেকো রোমান থটের মধ্যে এই যে প্যাগান থট পড়ছে। ফলে গ্রেকো রোমান থট কিন্তু একেশ্বরবাদে বিশ্বাস করে না, মাল্টিপল গডসে বিশ্বাস করে। জুডিও খ্রিস্টান একেশ্বরবাদে বিশ্বাস করে। এবং আর্নল্ড বলছেন এই দুটো যে থট, একটা মাইন্ডের কথা বলে, একটা ওপেন মাইন্ডেড নলেজের কথা বলে, একটা প্র্যাকটিক্যাল থটের কথা বলে, প্লেটনিজমের কথা বলে, আর একটা বাইবেলের কথা বলে। খানিকটা ন্যারো মাইন্ডেডনেস রয়েছে, রিলিজিয়ান রয়েছে, আর অনলি ঈশ্বরের কথা বলে, ফলো দ্য বিবলিক্যাল আইডিয়া। তাহলে হেব্রাইজম পুটস ওয়েটেজ অন ডুইং থিংস। হেব্রাইজম কাজ করার কথা বলে, আর হেলেনিজম বলে নোয়িং থিংস, জানার কথা বলে। So Hellenism face to face with Hebraism. Hebraism was renewed and purged, but Hellenism of Renaissance lost its moral character. ফলে অনেক ক্ষেত্রেই আমরা বলতে পারছি যে আর্নল্ড কিন্তু হেলেনিজমকে খুব একটা পছন্দ করছেন না, কারণ উনি একটা ডিসিপ্লিন মানুষ, উনি অ্যানার্কিকে বিশ্বাস করে না। তাহলে ন্যাচারালি উনি একজন খ্রিস্টান, উনি বহুদেববাদেও খুব একটা বিশ্বাস করেন না। ফলে those who belong to the Indo-European stock showed their natural affinity to Hellenism. Indo-European stock যারা বিলং করে মানে যারা ভারতীয়রা বা ইন্ডিয়ান ইউরোপিয়ান যারা, তারা ন্যাচারালি হেলেনিজমে অ্যাফিনিটি দেখায়, কারণ ভারতীয়রা বহুদেববাদে বিশ্বাস করে। আর্নল্ডের কোটেশন, Hellenism acquires spontaneity of consciousness with a clearness of mind. প্রশংসা করছেন, বলছেন এর মধ্যে একটা স্বতঃস্ফূর্ততা আছে, স্পন্টেনিটি অফ দ্য কনসিয়াসনেস, চেতনার স্বতঃস্ফূর্ততা, উইথ এ ক্লিয়ারনেস অফ মাইন্ড, যেখানে মন পরিষ্কার। অ্যান্ড হেব্রাইজম অ্যাচিভস স্ট্রিক্টনেস অফ দ্য কনসিয়েন্স। হেব্রাইজম বিবেকের যে স্ট্রিক্টনেস সেটা অ্যাচিভ করে। উইথ ইটস ক্ল্যারিটি অফ থট, এটা পরিষ্কার চিন্তা ভাবনা করে। ইন ব্রিফ, হেব্রাইজম শোজ স্ট্রেস অন ডুইং রাদার দ্যান নোয়িং। জ্ঞানের থেকে কাজ করাকে বেশি গুরুত্ব দেয়। ফলে ইউটিলিটারিয়ানিজম, ম্যাক্সিমাম গুড ফর দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ পিপলের দিকে এমফাসাইজ করে আর্নল্ড এই এসে শেষ করছেন। অ্যান্ড ফলোজ দ্য উইল অফ গড। ঈশ্বরকে বিশ্বাস করো, জি উইথ দ্য ক্যাপিটাল, নট উইথ দ্য স্মল জি লাইক দ্য গ্রিকস অ্যান্ড দ্য রোমান্স। ইটস প্রাইমারি আইডিয়া ইজ অ্যাবসলিউট ওবিডিয়েন্স টু দ্য উইল অফ দ্য গড। ফলে খানিকটা আমরা বিশ্বাস করছি আর্নল্ড হেব্রাইজমকে বেশি গুরুত্ব দিচ্ছেন। আমরা কনক্লুশনে বলতে পারি ম্যাথু আর্নল্ডস ভিউজ অ্যাবাউট কালচার অ্যান্ড হিজ discussion of the necessary element of the culture in society, importance of culture and contribution of the individual are well presented in this essay, Culture and Anarchy.
তাহলে কালচার অ্যান্ড অ্যানার্কিতে আর্নল্ড কালচারকে নিয়ে ডিসকাস করেছেন, অ্যানার্কিকে নিয়ে ডিসকাস করেছেন, ক্লাস বেসড সোসাইটি অফ দ্য ইংল্যান্ডকে নিয়ে ডিসকাস করেছেন এবং হেব্রাইজম এবং হেলেনিজমকে নিয়ে ডিসকাস করেছেন। এই তিনটেই হচ্ছে মেন প্রশ্ন। এই 10 নম্বরের কোয়েশ্চেন কি কি আমরা জিজ্ঞেস করি, এখান থেকে 10 নম্বরের কোয়েশ্চেনই আসবে, অন্য কোনো প্রশ্ন আসবে না। ওয়ান ইজ আর্নল্ডস, আমি পরে তোমাদেরকে হাতে লিখে একটা প্রশ্ন দেব, ভিউ অন কালচার অ্যান্ড অ্যানার্কি, ANARCHY, এটাই এক ধরনের কোয়েশ্চেন পরে, ডিফারেন্স বিটুইন কালচার অ্যান্ড অ্যানার্কি। 2 নম্বর হচ্ছে কমেন্টারি অন ক্লাসেস or hierarchy of the classes in the contemporary England। আর 3 নম্বর হচ্ছে হেব্রাইজম ভার্সেস হেলেনিজম। এইখানে হেব্রাইজমকে ন্যাচারালি অ্যাজ আ ডিভাউট খ্রিস্টান আর্নল্ড বেশি গুরুত্ব দিয়েছেন। These are the main points and these are the main questions for 10 marks। বলো পরিষ্কার? স্যার আপনি তো একদম পুরো মাস্টার আনসার আমাদেরকে একদম তৈরি করে দিয়েছেন। হ্যাঁ, একটা মাস্টার আনসার একদম পয়েন্ট ওয়াইজ পরপর আছে, ওটা দেখলেই সব হয়ে যাবে। ছোট করে দিয়ে দিয়েছি 8 পাতার জিনিস, ওটা একটা মাইক্রোসফট ওয়ার্ডটাও তোমাদেরকে দিয়ে দিয়েছি, ডাইনামিকের মতো করে এডিট করতে পারো, ডাইনামিকে দিয়ে দিয়েছি। হ্যাঁ বলো। যদি কালচার, ওই যে ফার্স্ট কোশ্চেনটা আপনি বললেন না, হ্যাঁ হ্যাঁ, তো ওটাতে কি ক্লাসের ডিভিশন গুলোও দেবো তখন যখন? হ্যাঁ দাও, অবশ্যই 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 দিতে হবে, দিতে পারো, দেবো তো? ঠিক আছে, বেশ। থ্যাংক ইউ। আজকের আমরা ক্লাস শেষ করলাম। আমাদের কালকে ক্লাস নিয়ে আমরা মানে সম্পূর্ণ করার চেষ্টা করব সিলেবাস। বেশ, আপনি ভয়ে শেষ কথাটা বলছেন না। কি বলছো বাবু? স্যার আপনি মানে সম্পূর্ণ বললেন, শেষটা আমি শেষ বলছেন কথাটা বলতে সাহস পাচ্ছি না, কারণ তাহলে অর্পিতা প্রচন্ড রেগে যাবে, সেই জন্য। ঠিক আছে, ওই জন্য শেষ কথাটা আমি বলতে সাহস পাচ্ছি না। আমি রেকর্ডিং শেষ করছি এখানে।